ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার চলে আসলাম। আমাদের একটু প্রবলেম ছিল, তো তোমাকে বলছিলাম যে 1 মিনিটের মধ্যে আবার আমরা শুরু করব। সো শুরু হয়ে গেছে, সবাই যুক্ত হয়ে যাও। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমসিকিউর ম্যারাথন ক্লাস। আমরা হচ্ছে আজকে যেহেতু প্রথম অধ্যায় আর চতুর্থ অধ্যায় আমরা পড়েছি, তাহলে এই জন্য আমরা প্রথম আর চতুর্থ অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে হচ্ছে আমরা আগে এমসিকিউ সমাধান করব, তারপর অন্যান্য অধ্যায়গুলো সমাধান করব। আরেকটা কথা, চতুর্থ অধ্যায়ে যে টপিকগুলো বাকি ছিল আজকে এই ক্লাসে দেখানোর কথা, সেটা আজকে ক্লাসের শেষের দিকে দেখাবো, এবং পিডিএফ গুলো তুমি কিভাবে পাবা সেটা ক্লাসের শেষে বলে দিব অবশ্যই। তো সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা নাদিয়া, ঠিক আছে, এখন যে ক্লাসে আসো সেটাই ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে নিয়ে আসো, তাদের সবাইকে একটু মেনশন করে নিয়ে আসো যে হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসো সবাই, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা যেটা বললাম যে আমাদের এমসিকিউ প্লাস কনসেপ্ট ক্লিয়ার সেশনটা হবে। তো প্রথমে আমরা যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, ঠিক আছে? যেহেতু মাত্রই আমরা চতুর্থ অধ্যায় শেষ করলাম, সেহেতু চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো বেশি। তো আমরা চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করি। ওকে, তাহলে এই চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমরা এমসিকিউ সমাধান করব। তবে তোমাদেরকে একটা কথা বলবো, এমসিকিউ ক্লাসটা কিভাবে করবা, কিভাবে এমসিকিউ ক্লাসটা করলে তুমি বেশি বেনিফিটেড হবা, সেটা হচ্ছে তুমি প্রথমে খাতা কলম নিয়ে বসবা। কারণ একটা এমসিকিউর মধ্যে তো অনেক কিছু ডিটেলসে লেখা নাই, অনেক তথ্য আমি বলবো। তো সেহেতু যে তথ্যগুলো আমি বলবো, যে তথ্য কয়জন ক্লাস নেয়, আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা করো। সো এখানে আমি যে কথা বলতেছি, আচ্ছা, তো যেটা আমি তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে তুমি একটা খাতা কলম নিয়ে বসবা, ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো সেগুলো লিখে রাখবা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যে প্রশ্ন যখন দেখাবো সেটার অ্যান্সার তুমি খাতায় লেখার চেষ্টা করো, দরকার শুধু এটাই লিখে ফেলো বা অপশনটাই তুমি লিখে ফেলো, তাহলে তোমার মনে থাকবে বেশি। আর যদি তোমার মনে হয় ভাই খাতায় লিখতে কষ্ট হয়, তাহলে কমেন্ট করবা। আমি কমেন্ট এতজনে পড়তে পারবো না, কারণ এই লাইভটা অনেক পেজে হচ্ছে, ইউটিউবে হচ্ছে, 2টা চ্যানেলে হচ্ছে। তো সেহেতু আমি তোমাদেরকে বলতেছি, যাদের কমেন্ট দিয়ে একজনে পড়বো, কিন্তু তুমি এটা নিয়ে আফসোস হবার কেন ভাই আমার কমেন্ট পড়লো না। তুমি এক কাজ করবা, যেটা অ্যান্সার আসবে, 1-এর অ্যান্সার বাই ডি, 2-এর অ্যান্সার বাই সি, এভাবে তুমি বলে দেবা প্রশ্ন নাম্বার ডট উত্তর নাম্বার। তাহলে হবে কি, তোমার ক্লাসের সাথে ইন্টারেকশন হবে, ক্লাসটা করতে মজা লাগবে এবং তোমার বোরিং লাগবে না, সাথে সাথে মনে থাকবে বেশি। তোমার যদি ওইটা রাইট অ্যান্সার হয় তাহলে তো মনে থাকবেই, যদি ভুল হয় তাহলে সঠিকটা যখন আমি বলে দিব তখন মনে থাকবে বেশি। আর যদি এমনি মিচকার মতো বসে থাকো তাহলে হচ্ছে কি তোমার মনে থাকার প্রবণতাটা একটু কমে যাবে, ঠিক আছে? ওকে, চলো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এমসিকিউর জন্য কি বোর্ড করলে হবে না, এমসিকিউর জন্য তোমার বুঝতে হবে যে আচ্ছা এটা কেন এটা অ্যান্সার হয়েছে। তো চলো প্রথমেই আমরা একটা সহজ এমসিকিউ দিয়ে শুরু করি। নিচের কোনটি ওয়েব ব্রাউজার? সবাই একটু বলো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? আর আরেকটা কথা, যারা যুক্ত হয়েছে তারা তাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসো, হ্যাঁ, যে তোমরাও যুক্ত হয়ে যাও। দেখো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? স্কাইপি, ভাইবার, ক্রোম না ফেসবুক? সবাই একটু অ্যান্সার দাও। প্রথমে আমি তোমাদের থেকে একটু অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো, এরপর আমরা বুলেট ট্রেনের মতো গতিতে দৌড়াবো, ঠিক আছে? এখন আমরা একটু মেট্রো রেলের মতো যাই, একটু একটু থামি, একটু থামি, একটু পরে আমরা বুলেটের গতিতে দৌড়াবো। তো সবাই যেন ফ্লোতে আসো, এই জন্য আমরা একটু স্লোলি যাই। আচ্ছা, সাইওয়ার বলতেছে 1-এর গ, বিদেশি ইসলাম বলতেছে ক্রোম, ওকে। মাহমুদুল হাসান 1-এর গ, শারমিন সারা বলতেছে 1-এর গ, শেষ অনুভূতি, আর তোমার অনুভূতি তো শেষ হয়ে গেল। আচ্ছা, ক্রোম। মোস্ট জেমি, ক্রোম। আব্দুল বলতেছে সি অ্যান্সার, হাসান মাহি ক্রোম, ওকে, ভেরি গুড। লামিয়া, সোহানুর, নাহিদ, ভেরি গুড, ইয়েস, অ্যান্সার হচ্ছে কি ক্রোম, কারণ ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম। এই ফেসবুক এটা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, ভাইবার একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এবং স্কাইপিও একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, কিন্তু ক্রোম এমন একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ব্রাউজার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা দিয়ে আমরা ব্রাউজ করে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। ওকে, 2 নম্বর প্রশ্ন, ডিএনএস এর পূর্ণরূপ কি? পূর্ণরূপগুলো এমসিকিউতে আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সব পূর্ণরূপগুলো এই অধ্যায়ের যে পূর্ণরূপগুলো আছে সবগুলো এখানে আছে, তাছাড়া যেগুলো আছে বাকি সেগুলো আমি তোমাদেরকে এই ক্লাসে বলে দেব। ডিএনএস এর পূর্ণরূপ কি? সবাই একটু বলো। ডোমেন নেম সার্ভার, ডোমেন নাম্বার অফ সার্ভার, ডোমেন নাম্বার সিস্টেম না ডোমেন নেম সিস্টেম? কোনটা হবে অ্যান্সার? সবাই একটু বলো। ডিএনএস এর পূর্ণরূপ, ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ডিএনএস এর পূর্ণরূপ কি হবে? ডোমেন নেম সিস্টেম। ডিএনএস এর পূর্ণরূপ ডোমেন নেম সিস্টেম। এর পরবর্তী প্রশ্ন, ইউআরএলটা কি? 3 নম্বরের অ্যান্সার তোমরা একটু দাও, 3 নম্বরের অ্যান্সার তোমাদের পারা উচিত। দেখো, ইউআরএল হলো ওয়েব পেজের লিংক, ওয়েব পেজের অ্যাড্রেস, ওয়েব পেজের হোম পেজ, নাকি একটা ওয়েব পেজের সার্ভার? কোনটা হবে অ্যান্সার? সবাই একটু বলো। ইউআরএলটা ওয়েব পেজের কি হবে? ইউআরএলটা ওয়েব পেজের কি?
ইউআরএলটা হচ্ছে ওয়েব পেজের অ্যাড্রেস, লিংক বললো না, ইউআরএল হচ্ছে ওয়েব পেজের অ্যাড্রেস, স্বতন্ত্র একটা অ্যাড্রেস। ইউআরএল হলো ওয়েব পেজের স্বতন্ত্র অ্যাড্রেস। ওকে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটি? এটা তো একদম ইজি, আমরা ছোটবেলায় পড়েছি, আজকের ক্লাসেও পড়েছি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজের কি হবে? 4 নম্বর অ্যান্সার কি হবে বলো তো? HTML, ASP, জাভা না PHP? এটার অ্যান্সার হবে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপের মধ্যেই মার্কআপ কথাটা আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যান্সার কি হবে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ডোমেন নেম কি? ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম নাকি ফোল্ডারের নাম? কি ডোমেন নেমটা আসলে কি? ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। কেন? কারণ এই ডোমেন নেম একটা ওয়েবসাইটের জন্য যা থাকবে অন্য কোনো ওয়েবসাইটের জন্য তা হবে না। যেমন ফেসবুক ওয়েবসাইটের জন্য facebook.com, এটা এই facebook.com অন্য কোনো ওয়েবসাইটের ডোমেন নেম আর হতে পারবে না। তো এই ডোমেন নেমটা হচ্ছে ওয়েবসাইটের স্বতন্ত্র একটি নাম। তার মানে 5 এর অ্যান্সার কি? 5 এর অ্যান্সার এ। আফিয়া, রিমেল, মারিয়া, তারপরে হচ্ছে ছাত্র জীবন অনেক সুন্দর, এরকম একটা আইডি থেকে বলছে এ। নুসরাত জাহান বলছে এ। মেরিন জান্নাত বলতেছে এ। ভেরি গুড। IPv4 ও IPv6 কত বিটের? এটা হচ্ছে আমরা যে আইপি অ্যাড্রেসের কথা বলছি, এই আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। এই V4টা কত বিটের আর V6টা কত বিটের সেটা যদি দেখি, V4টা হচ্ছে আমাদের 32 বিটের এবং V6টা হচ্ছে আমাদের 128 অর্থাৎ 128 বিটের হয়। মনে রাখবা। ওয়েব ও HTML এর জনক কি? এটা আজকে শুরুতে আমরা দেখেছিলাম, সবাই 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 এটার অ্যানসার দিবা, ঠিক আছে? বলো, ওয়েব বা HTML জনক কে? তোমার বন্ধু টিম বার্নার্স-লি, নাকি তোমার আঙ্কেল স্টিভ জবস, নাকি তোমার দাদা বিল গেটস, নাকি তোমার শ্বশুর মার্ক জুকারবার্গ? কোনটা বলো? ওয়েব বা HTML এর জনক কে? ওয়েব বা HTML এর জনক, সবাই প্রশ্ন নাম্বারটা সহ দিবা, ঠিক আছে? ওকে, এটার অ্যানসার কি হবে? ওকে, সাইফ আহমেদ বলতেছে তার বন্ধু টিম বার্নার্স-লি। রাকেশ বলতেছে এ। ওকে, ভেরি গুড, ইয়েস। তার মানে অ্যানসার কি হবে? স্যার টিম বার্নার্স-লি। উনি ওয়েব আবিষ্কার করেছিলেন 1989 সালে এবং HTML আবিষ্কার করেছিলেন 1990 সালে। মনে রাখবা। বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন, দেখো সার্চ ইঞ্জিন আমরা দেখেছিলাম গুগল, ক্রোম, মাইক্রোসফটের আমাদের হচ্ছে এইজ আছে, তারপর হচ্ছে মাইক্রোসফটের বিং, এটা সার্চ ইঞ্জিনের কথা বলা হচ্ছে। তেমনি বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছিল, যেটা আজকের ক্লাস আমি বলেছিলাম। বলো তো কি হবে? স্যার নাম বলিয়েন না কেন? শামীম রানা, লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, ঠিক আছে? পিপিলিকা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন। কোন ধরনের ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে? দেখো তোমাদেরকে যে বেসিকটা পড়াইলাম, টপিকটা যেহেতু আজকে পড়াইছি, এখন দেখো এমসিকিউটা কত সহজ মনে হচ্ছে। কোন ধরনের ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে বলো তো? স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, গ্লোবাল ওয়েবসাইট নাকি লোকাল ওয়েবসাইট? তো তুমি বুঝতে পারতেছো গ্লোবাল লোকাল ওয়েবসাইট সম্পর্কে আজকে কোনো কিছুই পড়া নাই, তার মানে হয় স্ট্যাটিক নাহলে ডাইনামিক। এখন স্ট্যাটিক অ্যান্সার হবে নাকি ডাইনামিক অ্যান্সার হবে? ডেটাবেস এই জিনিসটা আসলে কি? ইনফরমেশন গুলো সেভ করে রাখে। তো ইনফরমেশন সেভ করে স্ট্যাটিক ওয়েবসাইটে তো ইনফরমেশন দেওয়াই যায় না, সেভ করার প্রশ্ন আসে কোথা থেকে? তার মানে অ্যান্সার হবে ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট হবে না। নয়ের অ্যান্সার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, কারণ ডাইনামিক ওয়েবসাইটে তুমি তোমার নাম, ইমেল, ফোন নাম্বার আরো অনেক ইনফরমেশন দিতে পারো, তো সেগুলো তারা সেভ করে ডাটাবেজে রাখে। তো এটা হচ্ছে ডাটাবেসটা থাকবে কোথায়? ডাইনামিক ওয়েবসাইটে। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এটাও আজকে স্লাইডেই ছিল। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি বলতো? কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, ডাটাবেস কানেক্টেড থাকে। অ্যান্সার হবে ব্রাউজারে দ্রুত লোড হয়। কারণ কি? স্ট্যাটিক ওয়েবসাইটে নতুন অন্য আরো কি, যেমন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে খেলা দেখার স্কোর, তারপরে হচ্ছে আমাদের ওয়েদারের ওয়েবসাইট, সেখানে ওয়েদার গুলো হচ্ছে নিয়মিত যে আপডেট হচ্ছে, কিভাবে আপডেট হচ্ছে, অন্য জায়গা থেকে ডেটা এনে তারপর আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এমন কিছুই নাই, আগে যা ছিল এখনই তা, ওইটাই তোমাকে দেখাবে, তাই এটা দ্রুত লোড হয়ে যাবে। এই জন্য স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউজারে দ্রুত লোড হয়। ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? হোম পেজ, প্রথম পেজ, শেষ পেজ, ওয়েব পেজ। এটার অ্যান্সার তোমাদের থেকে নিব। 11 নম্বরের অ্যান্সার বলো। 11 নম্বরের অ্যান্সার কি হবে? ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? সবাই একটু বলবা, ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়?
ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? শেষ পেজ, প্রথম পেজ, হোম পেজ নাকি কি? দ্রুত দ্রুত। ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই হোম পেজ বলতেছে। হোম পেজ। কেউ আবার আবেগের বশবর্তী হয়ে এই যে এখানে মূল পাতা দেখে প্রথম পেজ বলে ফেলো না, তার মানে অ্যানসার কি হবে? হোম পেজ। একটা ওয়েবসাইটে ঢুকলেই আমরা মূল পেজটা দেখতে পাই, আর এই মূল পেজটাকে বলা হবে কি? হোম পেজ। ওকে, ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেহেতু আছে আর কোনো দিকে তাকানোর দরকার নাই। ওয়েবসাইটে হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? ওই যে মনে আছে আজকের ক্লাসেই দেখাইছিলাম, হায়ারার্কিক্যাল কাঠামোটা হচ্ছে যখন তুমি একটা ওয়েবসাইটের হোম পেজ থেকে ডিসিশন নিতে পারো তুমি কি সায়েন্সে যাবা, আর্টসে যাবা না কমার্সে যাবা, অর্থাৎ তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারো তুমি কোন দিকে যাবা। যখন তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারো তখন সেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল কাঠামো। ঠিক আছে, তার মানে এখানে যদি দেখো, আমি অনেকে হয়তো বা ওই ক্লাসটা ওই সময়টা মনোযোগ দাও না, আমি আবারও বলে রাখছি, একটা ওয়েব পেজে ঢুকছো বা একটা ওয়েবসাইটে ঢুকছো, সেখানে শুরুতে আছে সায়েন্স, এরপর আছে কমার্স, এরপরে আছে আর্টস। এখন তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তুমি কি সায়েন্স কমার্সে যাওয়ার প্রয়োজন পড়বে না, তুমি কমার্সের মধ্যে ক্লিক করে কমার্সের ডিটেইলস, আর্টসের হলে আর্টসের ডিটেইলস তুমি দেখতে চলে যাবা। তার মানে তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারতেছো কোথায় যাবা, সেটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল কাঠামো। তো এখানে আমাদের বলতেছে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, অর্থাৎ তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারতেছো যে তুমি কোথায় যাবা। তার মানে অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে আমাদের এ। ওকে, তারপরে 14 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? ওয়েবসাইটটাকে আমরা যেখানে রাখবো, আজকের ক্লাসে কিন্তু হোস্টিং নিয়ে অনেকক্ষণ আলোচনা করা হয়েছে। যারা ক্লাসটা মিস করেছো তাদের জন্য আপাতত এক বালতি সমবেদনা, সেই বালতির সমবেদনা দূর করতে হলে আজকের ক্লাস শেষে ওই ক্লাসটা অবশ্যই করে নেবা। আচ্ছা, তো এখানে ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? ডোমেইন, ওয়েব সার্ভার, হোম পেজ, টপ লেভেল ডোমেইন, কি হবে এটার অ্যানসার? দেখি বলো তো এটার অ্যানসার কি হবে? 14 নম্বরের অ্যানসার কি হবে? ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার বলে ফেলছে আমাদের সামিউল শেখ। ওকে, ভেরি গুড, অ্যানসার হচ্ছে ওয়েব সার্ভার। শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেইন কি? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজের তাদের যে ওয়েবসাইটের যে ডোমেইন, সেই ডোমেইনে তারা কি রাখে? .com না অন্য কিছু? দেখি তো, .gov, .edu, .com, .org, কি হবে? আমরা সহজে বুঝতে পারছি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন, দ্যাটস ওয়াই এটার মধ্যে কি হবে? .edu, edu হবে। ঠিক আছে, সো অ্যানসার হচ্ছে .edu। ওকে, এরপরে দেখো 16 নম্বর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা যে প্রতিষ্ঠান, মেন কথা হচ্ছে এই ডোমেইন নেম, এই যে আমি একটা ডোমেইন কিনলাম মনে করো habibullah.com, এখন এই ডোমেইনটা কেনার পরে এই ডোমেইনে তো অন্য আর কেউ কিনতে পারবে না এই নামে ডোমেইন, তাই না? কারণ facebook.com যেমন এখন আর কেউ কিনতে পারবে না, তেমনি আমি যদি একটা ডোমেইন কিনি এই নামে আর কেউ কিনতে পারবে না। তো এগুলার নিয়ন্ত্রণ করেটা আসলে কে? এই নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠানটা হলো ICANN। এই প্রতিষ্ঠানটা হচ্ছে কি? ডোমেইন নেম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আর এর পূর্ণরূপ হচ্ছে ICANN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। এটা যেন মনে থাকে, অ্যাসাইন নেম এন্ড নাম্বারস। ওকে, এরপর আসে 16 নাম্বার, ওয়েব পেজের বিভিন্ন অংশে ভাগ করা হয় কোন ট্যাগ দিয়ে? ওয়েব পেজের বিভিন্ন অংশে ভাগ করা হয় কোন ট্যাগ দিয়ে? ওয়েব পেজের বিভিন্ন অংশ, মনে করো প্রথমে টিচারদের একটা লিস্ট আছে, সেই লিস্ট, তারপর স্টুডেন্টদের একটা লিস্ট আছে, তারপরে হয়তো বা কন্টাক্ট নাম্বারগুলো, অ্যাড্রেসগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা অংশকে ভাগ করা হয় কোন ট্যাগ দিয়ে? এটা তুমি হয়তো একটু কনফিউজ হতে পারো, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। মনে করো একটা ওয়েবসাইট, এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে এখানে মনে করো যে টিচারদের ডিটেলস, নাম, ছবি টবি আছে, তারপরে এখানে মনে করো যে স্টুডেন্টদের ডিটেলস, নাম, ছবি টবি আছে, তারপরে এখানে হয়তো বা অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব ডিটেলস দেওয়া আছে। তার মানে কি, দেখো এটা হচ্ছে ওয়েবসাইটের একটা অংশ, বলতে পারি এটা আরেকটা অংশ, এটা আরেকটা অংশ। এই প্রত্যেকটা অংশকে আমরা আলাদা করব কিভাবে? এই প্রত্যেকটা অংশের জন্য, এই সবগুলোর জন্য কোড করে এটাকে একটা ডিপ ট্যাগের মধ্যে ঢুকে দিব। এই পুরো প্রথম অংশটাকে ডিপ ট্যাগে ঢুকে দিব, দ্বিতীয় অংশ আরেকটা ডিপ ট্যাগে, তৃতীয় অংশ আরেকটা ডিপ ট্যাগে। তার মানে কি, আমরা এই ওয়েবসাইটের বা ওয়েব পেজের বিভিন্ন অংশকে কোন ট্যাগ দিয়ে ভাগ করব? ডিপ ট্যাগ দিয়ে ভাগ করব। তাই হচ্ছে এখন তোমরা বুঝতে পেরেছো যে ডিপ ট্যাগের কাজটা আসলে কি। এরপরে আসো, HTML ফাইলে এক্সটেনশন কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা পারা উচিত। HTML ফাইলের লাস্টে কি থাকে? যেমন ছবির শেষে থাকে .png, .jpg, .jpeg, আবার তোমার PDF এর শেষে থাকে .pdf,
তেমনি HTML ফাইলের শেষে কি থাকবে সবাই একটু বলো তো, .html, .c, .php নাকি .js? সবাই একটু অ্যান্সার দিবা, কোনটা হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার দাও যে ভাই এইটা হবে অ্যান্সার। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছ .html। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আরো একটা জিনিস হচ্ছে, এই HTML ছাড়াও আরো একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে কি জানো? যদি অপশনে .html না থাকে, এরকম থাকে .htm, শুধু এতটুকু থাকে, এল না থাকে, সেটাও অ্যান্সার হবে। ঠিক আছে, .html আর .htm দুইটাই কিন্তু রাইট অ্যান্সার। তো একটা অপশনে থাকবে, যেটা থাকবে সেটাই হবে আমাদের কি অ্যান্সার। ওকে, এরপরে আসো, HTML ফাইলের এক্সটেনশন তো আমরা বুঝলাম। ওয়েব পেজে লিংক করার ট্যাগ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লিংক করব আমরা কোন ট্যাগ দ্বারা বলো তো? ওয়েব পেজে যে লিংক করে থাকি, যে ওই যে একটা পেজের সাথে, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক করে থাকি, সেই লিংকটা আমরা কোন ট্যাগের মাধ্যমে করে থাকি একটু বলো তো সবাই? লিংক করার ট্যাগ কোনটি সবাই একটু বলবা? ওকে, ভেরি গুড, ইয়েস, এ ট্যাগ। অনেক সময় এখানে লিংক নামে একটা ট্যাগ, শুধু এরকম লিংক লেখা আসবে, ঠিক আছে, লিংক। অনেকে বলে যে ও আচ্ছা লিংক করার ট্যাগ যেহেতু বলছে তাহলে লিংক হয়ে যাবে অ্যানসার। না, লিংক হবে না, অ্যানসার হচ্ছে এ ট্যাগ। আবার href দিয়ে দিবা না, href হচ্ছে অ্যাট্রিবিউট। hrefটা কি? hrefটা হচ্ছে অ্যাট্রিবিউট, hrefটা কিন্তু কোনো লিংক না, ঠিক আছে? hrefটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, সো এটা মনে রাখতে হবে। ওকে, তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এটার পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ কি বলো তো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অ্যানসার কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হবে আমাদের HTTP এর পূর্ণরূপ। সো HTTP এর পূর্ণরূপ কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তারপরে এখানে হাইপার বানানটা তোমার ভালোভাবে দেখতে হবে। এই যে এখানে দেখো হাইপার বানান অন্যভাবে আছে, এরকম হবে না, হাইপার বানান হবে HYPER। এরপরে 20 নাম্বার, HTML এর চিহ্ন কোনটি বলো তো? HTML এর চিহ্ন কোনটি? সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না অ্যাঙ্গেল ব্র্যাকেট? HTML এর চিহ্ন কোনটা হবে? HTML এর চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট নাকি অ্যাঙ্গেল ব্র্যাকেট? কোনটা হবে অ্যানসার বলো তো? HTML এর চিহ্ন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা সেটা হচ্ছে আমাদের কি HTML এর চিহ্ন। মনে রাখতে হবে HTML এর চিহ্ন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। ভাই পিডিএফ লিংকটা দেন, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, কোথায় দিয়ে দেওয়া হবে, কিভাবে দিয়ে দেওয়া হবে সেটা বলে দিচ্ছি। ওকে, তারপরে হেডিং ট্যাগ কয়টি? এটা খুবই ইজি একটা প্রশ্ন। হেডিং ট্যাগ আমরা জানি আমাদের হেডিং থাকে মোট 6টা, H1 থেকে H6 পর্যন্ত। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। তার মানে এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার হচ্ছে 6। এর পরবর্তী প্রশ্ন, HTML এর পূর্ণরূপ, এটা বলার কিছু আছে? আচ্ছা, HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মেনি ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কলিড, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা অপশন আছে যে কিছুই না, কোনটা হবে অ্যানসার? অ্যানসার হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। এর পরবর্তী প্রশ্ন দেখো, ক্লোজিং ট্যাগ থাকে না কোন ট্যাগে? ক্লোজিং ট্যাগ থাকবে না, ঠিক আছে? ক্লোজিং ট্যাগ থাকবে না কোন ট্যাগে সবাই একটু বলো? ক্লোজিং ট্যাগ থাকে না কোন ট্যাগে? একটা হচ্ছে আমাদের কি ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, HR ট্যাগ নাকি P ট্যাগ? কোনটা হবে? ক্লোজিং ট্যাগ থাকে না, এটার অ্যানসার আমি তোমাদের থেকে নিব। এটাতে অনেকে ভুল করতে পারো, দেখি কে কে ভুল করো, কে কে সঠিক বলো। ভুল করবা, এটার জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি, আমি চাই ভুল করো, কারণ তাহলে তোমাদের মনে থাকবে বেশি। আচ্ছা, 23-এর অ্যানসার সি বলেছে, তোহা বলছে সি, ওকে। রাকিব বলছে ইমেজ ট্যাগ, ওকে। তাহমিদ বলছে এ, এই যে দেখছো গন্ডগোল লাগানো শুরু করে দিয়েছে। 23-এর অ্যানসার বি বলেছে জেসুম ওভি। HM হাসান বলছে 23-এর এ হবে, আর এস সাদিয়া বলছে 23-এর সি হবে, MD নাবিল বলছে এ হবে। কার কথা বলবো বলো? সাইমা বলছে এ হবে। রাসেল চৌধুরী লাস্ট ওয়ার্নিং।
তারপর হচ্ছে উদ্দেশ্যহীন গন্তব্যে, আচ্ছা সে বলছে কি বি হবে। আচ্ছা সুমাইয়া বিনতে শামসুদ্দিন, সে বলছে সি হবে, এইচআর ট্যাগ হবে। আচ্ছা ঠিক আছে, সো এখানে কেউ বলতেছো ব্রেক ট্যাগ, কেউ বলতেছো ইমেজ ট্যাগ, কেউ বলতেছো এইচআর হরিজন্টাল রোল ট্যাগ। এখন কোনটা হবে অ্যান্সার? তোমরা যারা এ বলেছো তারা রাইট, যারা বি বলেছো তারা রাইট, যারা সি বলেছো তারা আরো ভালো রাইট, যারা এ বি সি তিনটা বলেছো তারা একদম ঝাঁকানাকা ভাবে রাইট। কেন? কারণ তিনটাই হচ্ছে আমাদের এমটি ট্যাগ। কারণ এই ব্রেক ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নাই, ইমেজ ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নাই, এবং এইচআর ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নাই। সো তিনটাই একসাথে দিয়েছি। আমি জানি তোমরা এখানে একটু ভুল করার চেষ্টা করবা, তো ভুল করার প্রবণতা বেশি থাকবে, তাহলে এখন মনে থাকবে বেশি, তাই না? যে এগুলো সবগুলা কি, এই সবগুলা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আরো একটা এমটি ট্যাগ আছে বলে রাখি, সেটা হচ্ছে মেটা, META, মেটা ট্যাগ, এটাও হচ্ছে আমাদের কি ট্যাগ, এমটি ট্যাগ। তবে পি ট্যাগ যারা বলছো তাদের জন্য এক বালতি বলবো না বদনা বলবো, বলো সমবেদনা। ওকে, সো 23 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। এবার আসো 24 নাম্বার, এইচ সুপ টু সুপ ও। আচ্ছা এখানে আমি একটু কারেকশন করে দিই। কারেকশনটা হচ্ছে এখানে একটা ইয়ে হবে তোমার, এই যে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেহেতু এটা ক্লোজিং ট্যাগ। ওকে, এইচ সুপ টু সুপ ও কি হবে অ্যান্সার বলো তো? 24 নাম্বারের অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার কি হবে? ইয়েস, চালাক। ওকে, চব্বিশের অ্যান্সার না, অ্যান্সার সব দিবে না, এরকম প্রশ্ন আসবে না। হ্যাঁ, এরকম তিনটাই অ্যান্সার হবে, এরকম প্রশ্ন আসবে না। আমি দিয়েছি যেন মনে থাকে তোমাদের, কারণ এখানে তার পরীক্ষা দিচ্ছ না, এখানে শিখতেছো, তাহলে এখন মনে থাকবে বেশি, বুঝো নাই? আপনার মনে এই ছিল। হ্যাঁ, আচ্ছা 24-এর সি, 24-এর ডি, 24-এর সি, 24-এর ডি। আচ্ছা কেউ বলতেছো এইচ স্কোয়ার ও, কেউ বলতেছো H2O, কার কথা শুনবো আমি? আচ্ছা যেহেতু এখানে সুপ, যেহেতু এখানে সুপ বলা আছে, সুপ ট্যাগের মধ্যে টু থাকলে সুপ কি করে? সুপ হচ্ছে আমাদের উপরের দিকে উঠায়। সুপ কি করে? সুপ হচ্ছে আমাদের উপরের দিকে উঠায়। আর সাব ট্যাগ যেটা হচ্ছে নিচের দিকে নামায়। তো সুপ ট্যাগ হচ্ছে উপরে নেয়, সাব ট্যাগ হচ্ছে নিচে নামায়। তো এখানে যেহেতু সুপ ট্যাগ বলা আছে, তার মানে অবশ্যই এই টুটা উপরে যাবে। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে সি, এইচ স্কোয়ার ও। আচ্ছা এখানে একটু কারেকশন করে নাও সবাই, পরবর্তীতে যে অ্যানসারটা দেওয়া আছে সেখানে আবার আমি সাব লিখে ফেলছি। তোমরা যখন পিডিএফটা পাবা তখন তোমরা এখানে লিখে নিও, এখানে সাব না, এটা হচ্ছে সুপ, পি, ঠিক আছে? কারণ সাব হলে এইটা হবে অ্যানসার, H2O। তো যেহেতু আগে প্রশ্নের মধ্যে সুপ ছিল, সেখানে সাব কিভাবে চলে আসছে আল্লাহ জানে। তো তুমি এখানে বি কে পি বানায় নিবা, ঠিক আছে? সুপ ট্যাগ হবে, আর এখানে একটা ইয়ে হবে, আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ হবে। ওকে, তারপরে 24-এর পরে 25, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এখানে বলা আছে দেখো, এ এইচ রেফের মধ্যে ইউআরএল দিয়ে টেক্সট। এখানে প্রথমটাই আমরা যদি একটু দেখি, এটা হবেই না। কেন হবে না ভাই? কারণ দেখো এ ট্যাগ তো কোনো এমটি ট্যাগ না। এ ট্যাগ কি এমটি ট্যাগ? এ ট্যাগ তো এমটি ট্যাগ না ভাইয়া। তাহলে এ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই কেন? এ ট্যাগের তো একটা ক্লোজিং ট্যাগ থাকার কথা, এরকম এটা তো নাই, তার মানে এটা হবে না। আচ্ছা আর কোনটা? এই যে এটার মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ সুন্দরভাবে দেওয়া নাই। দেখো এ ট্যাগ শুরু হয়েছে, এটা শেষ না হইতে আরেকটা ট্যাগ দেখি শেষ হয়ে গেছে, এখানে আবার এ ট্যাগ দিছে, এটা কোনো জাতের মধ্যেই পড়ে না। পরেরটা দেখি, পরেরটা এ ট্যাগ শুরু হয়েছে, এই ট্যাগটাতে আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করা লাগবে, যেখানে শেষ করা লাগবে সে শেষটাই নাই, তার মানে এটাও হবে না। তাহলে বুঝতেই পারছি কি এটা অ্যান্সার। এই যে দেখো এ ট্যাগ এখানে শুরু হয়েছে, এই যে প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এরপর এ ট্যাগের ক্লোজিং ট্যাগটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে টেক্সট লেখা আছে। আর href অ্যাট্রিবিউটটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেখানে আমাদের এটার ভ্যালুটা হবে কি ইউআরএল, অ্যাড্রেসটা হবে এটার ভ্যালু। ওকে, তারপরে দেখো 25 নাম্বার, যদি আমরা একটু 25 নাম্বার এটার অ্যান্সার। এবার 26, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, অর্থাৎ শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলে? যেমন আমি যদি এখানে লিখি যে পি ট্যাগ, এই যে পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগ ক্লোজ করলাম, এর ভিতরে আমি হাবিজাবি হাবিজাবি লিখে দিলাম। এই শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলা হয়? HTML এলিমেন্ট বা উপাদান এবং কন্টেন্ট, দুইটাই হবে অ্যান্সার, ঠিক আছে? HTML এলিমেন্ট বা উপাদান বলতে পারো অথবা কন্টেন্ট বলতে পারো। টিআর দ্বারা কি বোঝায়? এটা সবার পারা উচিত যে টিআর এটা দ্বারা কি বোঝানো হয়। টিআর দ্বারা বোঝানো হয় টেবিল রো। রো মানে হচ্ছে সারি, রো মানে কি সারি, আর কলাম তো হচ্ছে আলাদা, যেটা স্তম্ভ। তো এখানে টিআর হচ্ছে টেবিল রো, রো মানে হচ্ছে আমাদের সারি বোঝানো হচ্ছে এখানে। তাহলে অ্যান্সার হচ্ছে কি, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে 28 নাম্বার প্রশ্ন,
একটি পেজের সাথে অন্য পেজের সম্পর্ককে কি বলা হয়? যখন তুমি এক পেজের সাথে আরেক পেজের সম্পর্ক তৈরি করবা, এই পেজের কোনো এক জায়গায় ক্লিক করলে ওই পেজে চলে যাচ্ছে, এই রকম সম্পর্ক থাকে, তখন তাকে কি তুমি লিংক বলবা, জয়েন বলবা, হাইপার লিংক বলবা, নাকি ট্যাগ বলবা? কি বলবা সবাই একটু বলো তো। তখন তুমি এটাকে কি বলবা? একটি পেজের সাথে অন্য পেজের সম্পর্ককে কি বলা হয়? একটি পেজের সাথে অন্য পেজের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলবো? লিংক, জয়েন, হাইপারলিংক, না অন্য কিছু? 28-এর সি বলতেছে সবাই। ওকে, ভেরি গুড। তোমরা কেউ যদি জয়েন বলে দিতে তাহলে কিন্তু খবর আছে। তাহলে অ্যানসার হচ্ছে কি সি। থ্যাংক ইউ সো মাচ। 19 নাম্বার, আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কয়টি অক্টেটের প্রয়োজন? আইপি অ্যাড্রেসকে প্রকাশ করতে হলে কয়টি অক্টেটের প্রয়োজন? মনে রাখবা, আইপি অ্যাড্রেসকে প্রথমেই IPv4 যেটা, এটাকে প্রকাশ করতে হলেই আমাদের 32টা বিটের প্রয়োজন। কয়টা বিটের প্রয়োজন? 32টা বিটের প্রয়োজন। তার মানে আইপি অ্যাড্রেস প্রকাশ করতে মিনিমাম 32 বিট লাগবে। এখন এখানে কি আমাদের বিট চাইছে? এখানে কিন্তু বিট চায় নাই, এখানে আমাদের কাছে জানতে চাইছে অক্টেট, কয়টা অক্টেটের প্রয়োজন। তো ভাই বিটের সাথে অক্টেট মিলাবো কিভাবে? 8টা বিটে হয় একটা অক্টেট। 8টা বিটে একটা অক্টেটের মধ্যে কয়টা বিট থাকে? 8টা বিট থাকে। তাহলে এখন বলো তো 32টা বিট তো আমাদের লাগবেই প্রকাশ করতে, তাহলে 32টা বিটে কয়টা অক্টেট হয়? 8টা বিটে যেহেতু একটা অক্টেট হয়, তাহলে 32টা বিটে কয়টা অক্টেট হবে? সবাই এটার অ্যানসার দাও। 29 নম্বর অ্যানসার কি হবে? ভেরি গুড, সবাই সি বলতেছো। ইয়েস, সি হবে, কারণ 4 8 32, প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট হলে 4টা অক্টেট লাগবে 32 বিট হতে। তার মানে কয়টা অক্টেটের প্রয়োজন পড়বে? 4টা অক্টেটের প্রয়োজন পড়বে। www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড উইথ ওয়েব ওয়ার্ল্ড কি জানি আছে, বলো এটার অ্যানসার কি হবে? এটা বলতে গেলে মুখ আটকে যায়। দেখো, ওয়ার্ল্ড ওয়াইড উইথ ওয়েব ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখ, লাস্টটা যেহেতু আমি স্মুথলি বলতে পারছি, তার মানে এটার অ্যান্সার লাস্টেরটাই হবে, ওয়ার্ল্ড কি ওয়াইড ওয়েব। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে www। ঠিক আছে, আমরা কিন্তু অনেকগুলো সংক্ষিপ্ত রূপ দেখে ফেলেছি কিন্তু, HTML এর, HTTPS এর, তাই না? তারপরে DNS এর। ওকে, তো এখন আসো, HTTP আমরা দেখছিলাম, কিন্তু HTTP এর সাথে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই যে HTTP এর সাথে এই HTTP, এটার সাথে আমরা এখন এসও দেখি। এই এসটা আসলে কি? HTTP এর পূর্ণরূপটা আমরা জানি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাট এই এস দ্বারা কি বোঝানো হয় ভাইয়া, সেটা একটু বলো, যে এস দ্বারা কি বোঝানো হচ্ছে আমাদের এখানে? HTTP তে আমরা বুঝতে পারি যে HTTP এর ক্ষেত্রে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বাট HTTP এসটা আসলে কি? এটার অ্যান্সার যদি আমি বলি, HTTP কে আরেকটু সিকিউর করার জন্য আপডেট যে ভার্সনটা, সেটা হচ্ছে HTTPS। এই এসটা হচ্ছে সিকিউর। এই আপডেট ভার্সনটা তোমার ওয়েবকে আরো সিকিউর করে, আর এই সিকিউরিটি দেওয়ার জন্য নতুন ভার্সনটা হচ্ছে HTTPS। আর এই জন্য এই এস এর মিনিংটা হচ্ছে আসলে সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটি। 32 নাম্বার, নিচের কোনটি সঠিক? দেখো, এখানে 4টা ইমেজ ট্যাগ দেওয়া আছে। দেখো তো, ইমেজ ট্যাগ তো আমরা জানি এটা এমটি ট্যাগ। ইমেজ ট্যাগটা আসলে কি? এমটি ট্যাগ। তো ইমেজ ট্যাগ যেহেতু এমটি ট্যাগ, সেক্ষেত্রে বলো তো এখানে কোনটা অ্যান্সার হবে? A B C D, কোনটা হবে অ্যান্সার? সবাই একটু বলো। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে আমি একটু বলে রাখি, অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবা। আর আরেকটা কথা, প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা কমেন্টে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, তবে যারা রাইট অ্যান্সার দিতে পারছো না তাদেরকে আমি একটু বলি, আন্দাজে যারা অ্যান্সার দিচ্ছ তারা একটু খেয়াল করো। দেখো, আমরা জানি যে ইমেজ ট্যাগের ক্ষেত্রে লোকেশন নামে কি কোনো অ্যাট্রিবিউট হয়? অসম্ভব কথাবার্তা, আজগুবি কথাবার্তা বললে হবে নাকি? জানেন এটা হবে না। ইমেজের মধ্যে আবার দেখো, ইমেজের ক্লোজিং ট্যাগ দিছে, ইমেজ এমটি ট্যাগ, কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এটাও হবে না। তারপরে ইমেজের মধ্যে সোর্স
দিছে ঠিক আছে, বাট আমার ইমেজ ক্লোজ করছে, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এটা হবে না। ওয়াও, এটা খুবই মচৎকার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? এই দেখো ইমেজ ট্যাগ শুরু হয়েছে, তারপরে এসআরসি সোর্স ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ইমেজের লোকেশনটা কোথায় আছে বা ইমেজের নামটা তুমি দিয়ে দিবা, এরপর শেষ। এটাই হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করার পদ্ধতি, তার মানে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এরপরে আসো 33 নম্বর প্রশ্ন, অর্ডার লিস্টের ট্যাগ কোনটি? অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা জানি লিস্টের ক্ষেত্রে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট, এইসব লিস্ট আছে। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ও তে অর্ডার, এল তে লিস্ট, মানে ও এল ট্যাগ ব্যবহার করব। মানে অ্যানসার হচ্ছে কি ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্ডার লিস্ট হচ্ছে ও এল ট্যাগ দ্বারা হবে, অর্ডার লিস্ট কি ও এল ট্যাগ দ্বারা হবে। এরপর 34 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ সবচেয়ে বড় হবে কোনটা? H1 H2 H4 এবং H6 কোনটা হবে অ্যানসার বলো তো? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবাই একটু বলো, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি হবে? সবচেয়ে বড় হেডিং ট্যাগ আমাদের H1 ট্যাগ, সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। ওকে, তারপরে হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ওয়েব পেজের প্রধানত অংশ কয়টি? ওয়েব পেজের প্রধানত অংশ কয়টি? ওয়েব পেজের প্রধানত অংশ, আচ্ছা সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1 ট্যাগ, আচ্ছা হ্যাঁ। তারপর ওয়েব পেজের প্রধানত অংশ কয়টি? আর সবচেয়ে ছোট হেডিং ট্যাগ H6 ট্যাগ, এটা আগেও বলছি। ওয়েব পেজের প্রধান অংশ হচ্ছে দুইটি, কি কি? সেই দুইটি হচ্ছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এই যে একটা হচ্ছে আমাদের হেড আর একটা হচ্ছে বডি। প্রধানত আমাদের ওয়েব পেজে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ইউআরএল এর পূর্ণরূপ কি? আরেকটা পূর্ণরূপ আমরা পেয়ে গেছি। ইউআরএল এর পূর্ণরূপ কি হবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা 37 নাম্বার, টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? টেবিল ট্যাগে আমরা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি? দেখি, আজকে টেবিল করাছিলাম বিকালে, খুবই খুবই বড় একটা টেবিল, কমপ্লেক্স একটা টেবিল ইজি ভাবে করানোর চেষ্টা করেছি। সো যারা এই ক্লাসটা করেছো তারা এটার অ্যানসার অবশ্যই এখন দেওয়া উচিত, যে টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি? ফেস, বর্ডার, সোর্স না এইচআরইএফ? কোনটা হবে? কোনটা হবে অ্যানসার? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ইয়েস। তার মানে টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি হবে? অবশ্যই বর্ডার। বাকিগুলো কেন হবে না? সেগুলোকে আমরা ছেড়ে দিব না, আমরা একটু দেখি সেগুলোর অ্যানসার কেন হচ্ছে না। কারণ এই যে ফেস, এটা হচ্ছে ফন্ট ট্যাগের জন্য, তারপরে সোর্স এটা হচ্ছে ইমেজ ট্যাগের জন্য, ইমেজ ট্যাগের জন্য হচ্ছে সোর্স। এইচআরইএফ এটা কিসের জন্য? এ ট্যাগের জন্য, হাইপার লিংকের জন্য। তার মানে হাইপার লিংকের জন্য এটা অত্যাবশ্যকীয় আমাদের অ্যাট্রিবিউট। তারপরে এসআরসি ইমেজ ট্যাগের জন্য, আর টেবিলের জন্য হচ্ছে আমাদের এই বর্ডারটা। তার মানে অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে আমাদের বর্ডার। অ্যানসার কি হবে? বর্ডার হবে আমাদের অ্যানসার। 37 এর অ্যানসার কি? বি। এরপর আসো 38, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? এটাও আজকে বিকালের ক্লাসে পড়ানো হয়েছে, যে ওয়েবসাইট কাঠামোতে, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি অন্য পেজে যাওয়া যায়? হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, নাকি লিনিয়ার, নাকি কম্বিনেশনাল? কোনটা হবে অ্যানসার বলো তো সবাই? ট্রি না, ট্রি না, এখানে যেটা আছে সেটা বলো কোনটা? হায়ারার্কিক্যাল, লিনিয়ার, নেটওয়ার্ক। ইয়েস, ভেরি গুড। অনেকেই নেটওয়ার্ক বলতেছো, যারা এ বলতেছো তারা ভুল। এই হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। আর নেটওয়ার্ক ওয়েবসাইটে আমি দেখাইছিলাম, মনে আছে, এরকম 4টা 5টা যতগুলো পেজ থাকুক না কেন, এক পেজ থেকে সবগুলা পেজে যাওয়া যাবে। যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে। সেটাকে আমরা বলবো কোন ওয়েবসাইট কাঠামো? নেটওয়ার্ক। তার মানে অ্যানসার হবে কি? নেটওয়ার্ক কাঠামো। ফন্টের নাম পরিবর্তনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের নাম যদি তুমি পরিবর্তন করতে চাও, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন এক এক জায়গায় এক এক রকম ফন্ট দেখবা। কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে হয়তো বা তুমি ফন্ট দেখতেছো এরকম টাইপের ফন্ট, আচ্ছা এই যে এরকম, মনে করো যে এরকম টাইপের এফ, এফ হয়তো বা এরকম ভাবে লেখা। আবার কোনো ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ যে এফটা হয়তো বা এই যে এরকম ভাবে লেখা, এখানে এখানে জয়েন্ট নাই, আবার এখানে এরকম এফ, এরকম, মানে এক এক জায়গায় এক এক রকম। এগুলো হচ্ছে ফন্টের জন্য যে ফন্ট তুমি ব্যবহার করো। এরকম অনেক ফন্ট আছে, টাইমস নিউ রোমান, এরিয়াল, তারপরে আরো অনেক জিনিস আছে, তুমি যেটা ব্যবহার করো। এখন এই ফন্টের নাম যদি পরিবর্তন করতে হয়, তুমি কোনটা ব্যবহার করবা? এখন তুমি কি ফন্ট লেখা থেকে ফন্ট দিয়ে দিবা? না, অ্যাট্রিবিউট জানতে চাইছে। অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউট? আমরা তখন ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব। ফেস,
ফেস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ফন্টের নামটা দিয়ে দিব, বাংলা লেখার জন্য একটা আছে সুতুনি এমজে, ওইটা দিয়ে দিব, অথবা ইংলিশের জন্য আছে টাইমস নিউ রোমান, এরিয়াল, আরো অনেক জিনিস আছে। তো এই ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। অ্যানসার কি হবে? 39 এর অ্যানসার হচ্ছে আমাদের সি। 39 এর অ্যানসার কি হবে? 39 এর অ্যানসার হচ্ছে সি। দেখো ফন্ট আমাদের কাছে চাইছে অ্যাট্রিবিউট, যারা ফন্ট বলতেছে তারা ভুল বলতেছো, আমাদের কাছে ট্যাগ জানতে চাই না, অ্যাট্রিবিউট জানতে চাইছে, ঠিক আছে? অ্যাট্রিবিউট জানতে চাইছে। ওকে, এখানে দেখো https://www.module.gov/home/tag, এখানে টপ লেভেল ডোমেন কোনটি? দেখো টপ লেভেল ডোমেন কোনগুলো? ওই যে .com, .edu, .bd, .gov, .net, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন। এখন দেখো তো এখানে টপ লেভেল কোনটা হবে, টপ লেভেল ডোমেন কোনটা হবে বা টপ ডোমেন কোনটা হবে? .gov যেখানে আছে সেটা হচ্ছে আমাদের টপ ডোমেন হবে। তার মানে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে ডি নাম্বারটা। টপ ডোমেন কি হবে? টপ ডোমেনটা হচ্ছে আমাদের জিওভি। আচ্ছা, জিওভিটা হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেন। এরপরে আসো জিওভির পরে এখন আমরা, আচ্ছা এই অধ্যায়ের এমসিকিউ মোটামুটি শেষ, আর তেমন কোনো এমসিকিউ নাই। সব টাইপের এমসিকিউ আমি তোমাদের সমাধান করার চেষ্টা করেছি। একই টাইপের অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো আমি করার চেষ্টা করি না, যেগুলো হচ্ছে বোর্ডে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো। আর আরো একটা কথা, তোমাদেরকে এই 40টা এমসিকিউ পড়বা না, তোমাদেরকে আমি আরো কিছু এমসিকিউ দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে এইগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। এখন কোনটা করলাম? আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় করলাম, তাই তো? তো চতুর্থ অধ্যায় যেহেতু করেছি, দেখো তোমাদেরকে এই যে দেখো প্রথম চতুর্থ অধ্যায়ের এমসিকিউ ফার্স্ট সেকেন্ড, আচ্ছা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4, সিকিউ, চতুর্থ অধ্যায়ের সিকিউ। এই দেখো এখানে এই পিডিএফটা তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। এখানে অ্যানসার সহ আছে, অ্যানসার ছাড়াও আছে, মানে যেটা এতক্ষণ দেখলা। সো অ্যানসার ছাড়া থাকার কারণে লাভ হবে কি তোমার? তুমি নিজে নিজে এখন প্র্যাকটিস করতে পারবা। মনে করো তুমি চাইতেছো ডিএনএস এর পূর্ণরূপ কি, তুমি নিজে একটা নিলা, এরপরে কোনটা অ্যানসার তুমি পরের পেজের মধ্যে হচ্ছে সেটা চেক করতে পারবা। এটা তোমার জন্য একটা সুবিধা হবে। আরো একটা জিনিস হচ্ছে, তোমার চতুর্থ অধ্যায়ের জন্য তোমাকে আমি আরো কিছু এমসিকিউ দিয়ে দিব। সেটা হচ্ছে যে অনেকটা এরকম টাইপের, এই যে এরকম টাইপের এমসিকিউ দিয়ে দিব, এই যে এরকম আরো অনেকগুলো বোর্ডের বিভিন্ন কলেজের এমসিকিউ তোমাকে দিয়ে দিব এই চতুর্থ অধ্যায়েরই। সো সেই এমসিকিউ গুলো তুমি সমাধান করবা, সেগুলো তোমার প্র্যাকটিসের জন্য, সেগুলো দেখলেই তুমি পারবা, ঠিক আছে? মানে নতুন কিছু না, বাট আরো একটু বেশি প্র্যাকটিসের জন্য। সো অবশ্যই সেটা প্র্যাকটিস করবা, সেটা আজকে স্লাইডের মধ্যে পেয়ে যাবে। আজকে স্লাইডে তুমি এটা তো পাবাই, সাথে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ দিয়ে দেব, কারণ তুমি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই 40টা এমসিকিউ পড়ে বসে থাকবা না, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেই জন্য তোমাকে আরো প্র্যাকটিস করার জন্য কিছু আমাদের সাজেশনের এমসিকিউ দিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই সেগুলো দেখে নেবা। আচ্ছা, সো এই অধ্যায় তো গেল। এখন চতুর্থ অধ্যায়ের পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায়ের কাছে আমরা চলে আসি, প্রথম অধ্যায়ের কাছে আসি। ওকে, প্রথম অধ্যায় শুরু করব, ঠিক আছে? প্রথম অধ্যায় আমরা কিছু করে পড়ে তারপরে হচ্ছে তোমাদের জন্য যেটা কি হবে, সব এমসিকিউ এর অ্যানসার দিয়ে, হ্যাঁ অ্যানসার সহ দিব ভাইয়া, অ্যানসার সহ এমসিকিউ তোমাকে দেওয়া হবে। আচ্ছা এখন বলো, প্রথম অধ্যায় পিডিএফ পাবো কিভাবে? ক্লাসের শেষে বলতেছি, তুমি জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে রাখো। আসো, 1 নম্বর প্রশ্ন, সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটি? তো তোমাদেরকে আমি বলেছিলাম ত্রিমাত্রিক, সিমুলেশন, এইসব কথা দেখলেই তুমি কি বুঝবা? ভার্চুয়াল রিয়েলিটি। মনে রাখবা, ত্রিমাত্রিক, সিমুলেশন, এইসব কথা দেখলেই তুমি বুঝবা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতেছে। তার মানে সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটা হবে? ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটা হবে? ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার কি হবে? 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি।
2 নাম্বার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত কি হয়? আর্টিফিশিয়াল, এটা আজকে স্লাইডে ছিল প্রথম অধ্যায়, যখন আমরা আজকে শুরু করেছিলাম এই প্রথম অধ্যায় দিয়ে বিকালের ক্লাসে, সেখানে কিন্তু ছিল। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে কি হয়, আমাদের কি এলআইএসপি, জাভা, এলআইএসপি, জাভা, পাইথন, কোনটা হবে বলো তো? এলআইএসপি, জাভা, সিএলআইএসপি, এগুলো কিন্তু এখানে ছিল, ওই স্লাইডে ছিল, ওই স্লাইডটাও আজকে পেয়ে যাবে তোমরা। চালকবিহীন যুদ্ধ বিমানকে কি বলা হয়? যেই যুদ্ধ বিমানে চালক থাকে না, যে যুদ্ধ বিমানে চালক থাকে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের ড্রোন। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে কোন প্রযুক্তি? এটাও আজকের ক্লাসে আমরা কিন্তু পড়েছি, বিভিন্ন রোগ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ, এগুলো বানানো হয়, এগুলো হচ্ছে আমাদের তৈরি হয় কিসের কারণে? এগুলো আমরা তৈরি করতে পারি কোন প্রযুক্তির কারণে? এইসব জিনিস আমরা তৈরি করতে পারি আমাদের বায়ো ইনফরমেটিক্স এর কারণে। 4 নম্বরের অ্যান্সার কি হবে? 4 নম্বরের অ্যান্সার হচ্ছে এ। 4 এর অ্যান্সার হচ্ছে এ। 5, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রাম তোমাদের সিলেবাসে নাই, তারপরে বলে রাখি, বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে তোমাদের কানেক্টিভিটি, এটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। ওকে, সিএডি এটার পূর্ণরূপ কি? সিএডি এর পূর্ণরূপ কি? সিএডি এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন এসেছিল গত বছর। সিএডি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সিএডি কি? সিএডি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, যা দ্বারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়। সো সিএডি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, এটা হচ্ছে একটা ডিজাইন সফটওয়্যার। ওকে, কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? আমরা যে ন্যানো টেকনোলজি পড়েছি, এই ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? জোহান্স মেন্ডেলস, নাকি লুই পাস্তুর, রিচার্ড ফাইনম্যান, নাকি মার্শাল ম্যাকলুহান? কোনটা হবে অ্যান্সার? এটা অ্যান্সার হচ্ছে রিচার্ড ফাইনম্যান। ভার্চুয়াল রিয়েলিটি প্রক্রিয়ায় কমপক্ষে মানুষের কয়টি সেন্স কম্পিউটার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত? দেখো, তুমি যখন ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবেশ করবা তখন তোমার হেড মাউন্টেন ডিসপ্লে পরানো হয়, গ্লাভস পরানো হয়, বডি স্যুট পরানো হয়, তো তখন তোমার সেন্সগুলোকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার দ্বারা। তোমাকে বুঝায় তুমি এখন ওইখানে আছো, আসলে তুমি আছো তোমার বাসায়, কিন্তু বুঝাচ্ছে তুমি এখন কক্সবাজার আছো, তার মানে তোমার সেন্সকে নিয়ন্ত্রণ করতেছে কম্পিউটার দ্বারা। এখন মিনিমাম কয়টা সেন্স নিয়ন্ত্রণ করতে হবে যদি ভার্চুয়াল রিয়েলিটি হতে হয়? তাহলে মিনিমাম তোমার একটা সেন্স নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হবে। এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলে? আমরা আজকের ক্লাসে পড়েছিলাম জিন জিনিসটা আমাদের বৈশিষ্ট্যের ধারক, আমাদের এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে এক একটা জিন। তো এই এক সেট জিনকে একসাথে আমরা কি বলবো? জিনোম বলবো। কি বলবো? জিনোম। এক সেট পূর্ণাঙ্গ জিনকে একসাথে কি বলা হয়? জিনোম বলা হয়। ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এখানে ইমেজিং, অর্থাৎ ইমেজিং প্রযুক্তির মাধ্যমে, এটা যদি আমাদের বইতে নাই, মানে হচ্ছে ইমেজিং প্রযুক্তির ডিটেইলে, তো ইমেজিং প্রযুক্তির মাধ্যমে তোমার কোথায় আক্রান্ত স্থানটা সেটা নির্ধারণ করা হয় আর কি। প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? দেখি এটার অ্যান্সার একটু তোমরা দাও। প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? প্লেজিয়ারিজমটা কোন অপরাধের সঙ্গে জড়িত? সবাই একটু বলবা। প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? ওকে, 11 আনসার এ, সি। অন্যদের লেখা চুরি। আচ্ছা, কি লেখা আছে? কপিরাইট, সফটওয়্যার পাইরেসি, অন্যের লেখা চুরি, আইডেন্টিটি চুরি। অন্যের লেখা চুরি হচ্ছে আমাদের প্লেজিয়ারিজম। ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটা? ট্রান্সজেনিক জিনিসটা আমি একটু বুঝাই। ট্রান্সজেনিক মানে হচ্ছে সে নিজের বৈশিষ্ট্য না, সে হচ্ছে আরেকটা উদ্ভিদ থেকেও দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য মিলে ট্রান্সজেনিক উদ্ভিদ হয় আর কি। তো এখন এই ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী, এটা সৃষ্টিতে কার প্রয়োজনটা, কোন প্রযুক্তিটা আমাদের কাজ করে থাকে? এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে? ওই যে উন্নত জাতের পেয়ারা, উন্নত জাতের ধান, উন্নত জাতের ফসল তৈরি করে কিভাবে? আমাদের দুইটা প্রজাতিকে একসাথে মিলিয়ে আর নতুন প্রজাতি সৃষ্টি করে কি, কোন প্রযুক্তির মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। অ্যানসার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 13 নম্বর প্রশ্ন।
13 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে জন ম্যাকার্থি, উনি হচ্ছে পরিচয় করিয়ে দেন। আর মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রামের জন্য, যেটা তোমাদের অধ্যায়ে নাই, তোমাদের সিলেবাসে নাই যদিও। আচ্ছা, ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখো, ডিএনএ জিন এগুলা কাটাকাটির জন্য, এই যে কাটাকাটি করে নতুন প্রজাতি তৈরি করা হয়, এইটার জিন কেটে ওইটাতে বসিয়ে যখন নতুন প্রজাতি তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু ডিএনএ অ্যানালাইসিস করা, ডিএনএ ম্যাপিং করা, এটা ডিএনএ ম্যাপিংটা আমাদের স্লাইডেও ছিল, এই ডিএনএ ম্যাপিং এই জিনিসগুলো আসলে হয়ে থাকে বায়ো ইনফরমেটিক্সে, অর্থাৎ ডিএনএ আর জিন নিয়ে গবেষণা করা হয় তোমার বায়ো ইনফরমেটিক্সে, আর কাটাকাটি ছাটাছাটি যাই হোক না কেন নতুন উদ্ভিদ তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা মনে রাখবা। সো ডিএনএ যেহেতু ম্যাপিং, তার মানে এখানে হবে আমাদের বায়ো ইনফরমেটিক্স। ওকে, জিএমও এটা বলতে কি বোঝায়? জিএমও বলতে কি বোঝায়? জিএমও এটার পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড আমাদের অর্গানিজম, তার মানে অ্যান্সার কি হবে? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা হচ্ছে জিএমও এর পূর্ণরূপ। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটি আছে? এটা আমাদের জানার দরকার নাই, তারপরে বলে রাখি ইন্টারনেট, কারণ এটা আমাদের সিলেবাসে নাই। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজে? ইন্টারনেট। আচ্ছা, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? এটা তো চতুর্থ অধ্যায়ে চলে গেছে। তারপর আমাদের প্রথম অধ্যায়ের মধ্যেও এটা কিন্তু আছে। অ্যান্সার হবে কি? মোজিলা ফায়ারফক্স। আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট কোনটি? আউটসোর্সিং মানে কি? ওই যে আমরা বলি না যে ঘরে বসে ইনকাম করে, এই ঘরে বসে ইনকাম করার যে আমাদের ওয়েবসাইটগুলো আছে, সেই ঘরে বসে ইনকাম করার ওয়েবসাইটগুলো হচ্ছে ওইভাবে আমরা আউটসোর্সিং, অর্থাৎ ঘরে বসে ইনকাম করাটাকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকতেছে। এটা খোঁজার ওয়েবসাইট কোনটি? তুমি বিডি জবস এটা এখানে করবা, ইয়াহুতে না মাইক্রোসফটে নাকি আপওয়ার্কে? সেটা হচ্ছে বিডি জবস দেখে আবার জবসে অ্যান্সার দিয়ে দিও না, অ্যান্সার হচ্ছে আপওয়ার্ক.com, আরও আছে ফ্রিল্যান্সার.com, আরও আছে ফাইবারার.com, এগুলো হচ্ছে আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট। ওকে, নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটির ট্রিও এর অংশ নয়? ভার্চুয়াল রিয়েলিটির একটা ত্রয়ী অংশ থাকে, সেই ত্রয়ীটা হচ্ছে অবগাহন, কল্পনার জগৎ এবং মিথস্ক্রিয়া, এই তিনটা হচ্ছে সেই ত্রয়ী, কিন্তু বলছে ত্রয়ীর অংশ নয় কোনটা? আন্তর্জাতিকীকরণ। ঠিক আছে, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটি? সিমুলেশন কথা দেখলে আমি তোমাদের বলেছিলাম ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে দিবা, অ্যান্সার কি? ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না? নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয় না সেটা আমাদের কাছে জানতে চাইছে। হ্যাঁ, লিস্ট করাবো আবির, যারা লিস্ট করাবো, অবশ্যই লিস্ট করাবো। লিস্টে আমাদের ওই যে টেবিলের মধ্যে লিস্ট বাকি রয়ে গেছে, অনুধাবন জ্ঞান বাকি রয়ে গেছে, সেগুলো আমরা করাবো, সমস্যা নাই। নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না? কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না বলো তো? এখানে বলা আছে নিউরাল নেটওয়ার্ক, এক্সপার্ট সিস্টেম, ভার্চুয়াল রিয়েলিটি নাকি ইন্টারনেট? অ্যান্সার কি হবে? ইন্টারনেট। নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না? ইন্টারনেট। এক্সপার্ট সিস্টেমটা কি? এক্সপার্ট সিস্টেম একটা অ্যাপ্লিকেশন, যন্ত্র, রোবট না নিউরাল নেটওয়ার্ক? এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যে সিস্টেমটা করে থাকে তাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? সবাই এটা একটু বলো, ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? কি হবে অ্যান্সার বলো তো? মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স নাকি থার্মোমিটার? থার্মোমিটার তো হবে না, তাই না? এটা আমরা সহজে জানি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করতে পারি। কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? আচ্ছা, বায়োমেট্রিক্সে কি ব্যবহার করা হয়? সেন্সর, ডিজিটাল মিটার, ওয়েট মিটার না থার্মোমিটার? অবশ্যই সেন্সর। তুমি যে হাত দিতেছো বা ফিঙ্গার দিতেছো, এই যে এটাকে কিন্তু এই যে আমাদের মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড থাকে, অনেকের পিছনে থাকে, তো এই সাইডটা এটা হচ্ছে সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলা হয়। তার মানে অবশ্যই বায়োমেট্রিক্সে কি থাকে? সেন্সর থাকতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? সবাই একটু বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? এখানে বলা আছে আমাদের জ্যাক উইলিয়ামসন, ইকোলি, পল বার্গ নাকি স্ট্যানলি কোহেন? অ্যান্সার হবে কি? পল বার্গ। এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা কিন্তু আজকে পড়িয়েছি, আজকে স্লাইডেও এটা আছে। ঠিক আছে,
1 ন্যানোমিটার সমান কত মিটার? জনি মার্মা বলতেছে আমার কমেন্ট একটাও রিপ্লাই দেন না, এই যে দিলাম, ঠিক আছে। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার -9 মিটার। 27 এর आंसर হচ্ছে বি, এটা সবাই পারা উচিত, ঠিক আছে। 28 নাম্বার, ডেটা বা উপাত্ত কি? ডেটা বা উপাত্ত হলো আমাদের তথ্যের ক্ষুদ্রতম একক। অনেকগুলো ডেটা তথ্য মিললে তারপর, আচ্ছা এটা বিশ্বক্রম দরকার নাই আমাদের। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? এটা ডাইরেক্ট একটা সংজ্ঞা, আজকে এই সংজ্ঞা পড়ানো হয়েছে তোমাদেরকে। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে আমরা কি করব? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটা কি? প্রযুক্তিটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা সবাই জানি, এটা ডাইরেক্ট সরাসরি সংজ্ঞা, ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের। কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন, ঠিক আছে। মানে কিসের মাধ্যমে ডিএনএ প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? প্রাণী কোষের নিউক্লিয়াসে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। আচ্ছা, তো বায়োমেট্রিক্সে আমরা দুই ধরনের বৈশিষ্ট্য দেখেছি। একটা হচ্ছে আমাদের দৈহিক গঠনের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়, আরেকটা হচ্ছে আচরণের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়। এখন কথা হচ্ছে যে ভাই, তাহলে এখানে যে বায়োমেট্রিক্সের যে আচরণগত বৈশিষ্ট্য, যেটা সেই আচরণগত বৈশিষ্ট্য এখানে কোনটা? এখানে চারটা আছে, কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। কোনটা হবে অ্যান্সার বলো তো? ভাইয়া 5 চ্যাপ্টারের এমসিকিউ করাবেন না, রুটিন আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। আইডিকেশনে দেখো ইয়েতে আছে, আমরা গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি, তাছাড়া হচ্ছে আজকে তুমি হয়তো স্টোরিতে দেখো, সেখানেও দেওয়া আছে। আমাদের পুরো সবগুলা ক্লাস যদি করো, 5টা ক্লাস হবে, এখন 2 নাম্বার ক্লাস চলে, 5টা ক্লাসের মধ্যে 5টা অধ্যায় পড়ানো হবে, 5টা অধ্যায় এমসিকিউ শেষ করানো হবে। ওকে, কি হবে অ্যান্সার? ডি, মুখমণ্ডল শনাক্তকরণ। নো, আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কি স্ট্রোক, অ্যান্সার হবে এ। পাগলের পাগলি নামে একটা আইডি থেকে বলতেছে এ। আচ্ছা ঠিক আছে, পাগলের পাগলি হলো অ্যান্সার, সঠিকভাবে দিয়েছো। ওকে, 33 এর অ্যান্সার কি? কি স্ট্রোক। এরপরে আসো 34, কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্স, কম্পিউটার চালানোর জন্য কিছু তোমাকে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী তুমি কম্পিউটার চালাতে হবে। সেই নির্দেশনা কয়টা নির্দেশনা দেওয়া আছে? 8টা, 10টা, 12টা না 14টা? অ্যান্সার হচ্ছে 10টি নির্দেশনা দেওয়া আছে। 35, খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ, মনে আছে? খাদ্যদ্রব্যের মান বা প্যাকেটজাতকরণ, এই কাহিনী যদি আসে প্রশ্নে, তাহলে আমরা কোনটা অ্যান্সার দিব? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি না ন্যানো টেকনোলজি? এটা কিন্তু বলা আছে, তোমাদেরকে কিন্তু বলেছিলাম পিডিএফ কোথায় পাবো। পিডিএফ পেতে হলে তোমাকে ক্লাসটা একটু সর্বশেষ পর্যন্ত দেখো, আমি শেষে বলে দিব যে কোথায় তোমাকে দেওয়া হবে। এখনো কাউকে পিডিএফ দেওয়া হয় না, ক্লাসের শেষে সবাইকে দেওয়া হবে। স্যার একটু আসতে পড়াবেন, নইলে লিখতে পারি না। পিডিএফটা তো পেয়ে যাবা ভাইয়া, তুমি হচ্ছে প্রশ্ন অ্যান্সার সবকিছু লিখতেছো নাকি? সবকিছু লেখার দরকার নাই তো, শুধু আমি এমন কোনো কথা যদি আমি বলে থাকি যেটা স্লাইডে নাই, তখন তুমি সেটা লিখে নেবা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। আমি বলেছিলাম ন্যানো টেকনোলজি যখন পড়াচ্ছিলাম, আণবিক স্কেল যদি বলা হয়, বা হচ্ছে খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য, তখন আমরা কি ব্যবহার করব? বা প্যাকেটজাতকরণের জন্য তখন আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করব। 36, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? এটাও আমাদের আজকে স্লাইডে ছিল। অ্যাকচুয়েটর কোথায় ছিল বলো তো? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, নাকি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি না বায়ো ইনফরমেটিক্স? অ্যান্সার হবে কি বায়োমেট্রিক্স, নাকি না? অ্যান্সার বায়োমেট্রিক্স হবে না, দেখি কি হবে বলো। এটা কিন্তু আজকে স্লাইডে ছিল। দেখি এটা आंसर কি দিবে, কে কি দেয়? 36 এর এ। ওকে, ভেরি গুড। তাকে আর একজন যেহেতু বলে ফেলছে, তার মানে এখন সবাই বলতে পারবা। অ্যাকচুয়েটর, ওই যে পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সিং, ম্যানিপুলেশন, তার মানে आंसर হচ্ছে কি রোবোটিক্স হবে এটার आंसर। অ্যাকচুয়েটরটা রোবোটিক্স এর। এইচএমডি কি? এটা বলো তো, এইচএমডি। এইচএমডি, আচ্ছা এইচএমডির পূর্ণরূপটা আমি বলে দিই,
হেড মাউন্টেড ডিসপ্লে, অর্থাৎ এমন একটা ডিসপ্লে যেটা তোমার মাথাকে পুরো মাউন্ট করে রাখবে, অর্থাৎ এটাকে তোমার ঘুরায় তোমার হচ্ছে পড়া হবে যেটা, সেটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। এটা কি? এটা এক বিশেষ ধরনের চশমা, বডি স্যুট, গ্লাভস না মাস্ক? তো বোঝা যাচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে এটা আসলে চশমা হিসেবে কাজ করে। অ্যান্সার হচ্ছে কি এ। টেলিপ্রেজেন্সের প্রয়োগের ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়? এমডি মাহমুদুল ইসলাম, আমার কমেন্ট পড়েন না কেন? 37-এর এ। আচ্ছা আমরা এখন 39-এ আছি। আচ্ছা এটা তো সবাই পারা উচিত। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক না বহুমাত্রিক? অর্থাৎ 1D 2D 3D না বহুমাত্রিক? কোনটা হবে অ্যান্সার বলো তো? অ্যান্সার হচ্ছে 3D, ত্রিমাত্রিক। 3D ত্রিমাত্রিক হবে অ্যান্সার। ইয়েস, রিয়ামণি, রাকিব হোসেন, জাইমানুর, ভেরি গুড। এরপরে আসো, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? একটা রোবটকে যদি আমরা ঘুরাইতে চাই, কাজের প্রয়োজনে কত ডিগ্রি পর্যন্ত এটাকে ঘুরাইতে পারবো? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি মানে কি? মনে করো যে আমি এদিকে ঘুরে আছি, ঠিক আছে? আমি যদি কোনো দিকে না ঘুরি তাহলে সেটা 0 ডিগ্রি, আবার যদি এতটুকু ঘুরি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আবার যদি অর্ধেকটা ঘুরি তাহলে হবে 180 ডিগ্রি, এরপর যদি এতটুকু ঘুরি তাহলে হবে আমাদের কত? 270 ডিগ্রি। আবার যদি এতটুকু ঘুরে আসি পুরোটা আবার আগের মতো চলে আসি তাহলে সেটা হবে কি? 360 ডিগ্রি। তার মানে রোবটকে তুমি চাইলে একবার পুরোটা ঘুরাইতে পারো, ঠিক আছে? যদি দরকার পড়ে তাহলে পুরোটা ঘুরাইতে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তার মানে কাজের প্রয়োজনে রোবটকে তুমি পুরো এক চক্কর ঘুরাইতে পারো, কোনো সমস্যা নাই। কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়। আচ্ছা তারপরে হচ্ছে 41, শীতল তাপমাত্রায় রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার প্রক্রিয়া কি? সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, এটা আমরা সবাই জানি। আচ্ছা 42 হচ্ছে, ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট, অস্ত্রোপচার, রেডিওথেরাপি না ক্রায়োথেরাপি? অ্যান্সার হচ্ছে কি ক্রায়োজেনিক এজেন্ট। কোনটা ব্যবহার করা হয়? ওই যে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এইসব গ্যাস যে প্রবেশ করানো হয় এইসব গ্যাস হচ্ছে আমাদের ক্রায়োজেনিক এজেন্ট, এটা কিন্তু আমরা জানি। তার মানে ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় কোন উপাদান? ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় কোন উপাদান? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তরল নাইট্রোজেন না কঠিন নাইট্রোজেন? কোনটা হবে অ্যান্সার বলো তো? ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় কোন উপাদান? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তরল নাইট্রোজেন না কঠিন নাইট্রোজেন? দেখো কার্বন ডাইঅক্সাইডও ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের তরল নাইট্রোজেন, এটা হচ্ছে প্রধান উপাদান। মানে অ্যান্সার হবে তরল নাইট্রোজেন। ওকে, তরল নাইট্রোজেন হবে অ্যান্সার। যদি মনে করে ভাই তরল নাইট্রোজেন নাই শুধু নাইট্রোজেন আছে, তাহলে সেই নাইট্রোজেনটাই অ্যান্সার হবে। যদি থাকে কঠিন নাইট্রোজেন তাহলে আর অ্যান্সার হবে না ওইটা, ঠিক আছে? তরল নাইট্রোজেন হলে সেটাই রাইট অ্যান্সার, যদি শুধু নাইট্রোজেন থাকে তাহলে সেটাই রাইট অ্যান্সার, যদি কঠিন নাইট্রোজেন আসে তাহলে সেটা আর অ্যান্সার হবে না। আচ্ছা তাছাড়া আরো গ্যাস আছে, আর্গন গ্যাসও প্রবেশ করানো হয়, অক্সিজেন গ্যাসও কি প্রবেশ করানো হয়, এটা মনে রাখবা। ওকে ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মইনুল। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ ছিল। ভাই এই 43টা ইয়ে করবো না, আমি সবগুলো টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের পড়াই দিছি এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এমসিকিউ দিয়ে দিব। এই প্রথম অধ্যায়ের এমসিকিউটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিসের জন্য প্রথম অধ্যায়ের এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব।
আচ্ছা, সো এখন আসো, প্রথম আর চতুর্থ অধ্যায় তো আমরা আজকে থিওরি পড়েছি এবং প্রথম আর চতুর্থ অধ্যায়ের পরে সেটার এমসিকিউ পড়ে ফেললাম। এখন আমাদের যে কাজ হবে, চতুর্থ অধ্যায় যারা করেছিলা তারা হচ্ছে লিস্ট একটু আমরা দেখতে পারি না, ওই যে একটা লিস্ট ছিল সেই লিস্টটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা হচ্ছে যে হচ্ছে তোমার হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বাকি এমসিকিউ গুলো ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, সো এখন চলে আসো সবাই লিস্ট থেকে। লিস্টটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা কিভাবে বুঝবো? লিস্ট কতটা গুরুত্বপূর্ণ দেখো, লিস্ট থেকে গত বছর 8টা প্রশ্ন আসছে, 8টা প্রশ্ন আসছে। তো এখন এমন একটা লিস্ট করাবো যেই লিস্ট করলে তোমার লিস্টের সকল সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ লিস্টের আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্টের টাইপ অ্যাট্রিবিউট, স্টার্ট অ্যাট্রিবিউট যা আছে সব, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট সবই তোমার কমপ্লিট হবে এই লিস্ট দেখে। সো তোমরা যারা আগের ক্লাস করো নাই তাদেরকে আমি বলবো অবশ্যই আজকের ক্লাস শেষে তুমি আগের ক্লাস করো। আমি তোমাদেরকে শুধু ক্লাসই নিব না, আমি তোমাদেরকে পড়ার জন্য যথেষ্ট টাইম দিব এবং আজকের ক্লাস শেষে আমি তোমাকে বলে দিব যে তুমি কি কি পড়বা পরের ক্লাসের আগ পর্যন্ত। এগুলো অবশ্যই পড়বে, এরপর তোমার কাছে সময় থাকলে তুমি তোমার মতো করে পড়তে পারো। সো তুমি যদি পুরো টাইমটা আমার সাথে থাকো, অর্থাৎ আজকের একদম প্রথম ক্লাস থেকে আগামীকালকের শেষ ক্লাস পর্যন্ত, ইনশাল্লাহ আমি তোমাকে যে রুটিন দিব সেই রুটিন অনুযায়ী পড়ালেখা করো, তোমার আইসিটি নিয়ে ইনশাল্লাহ টেনশন থাকবে না। আচ্ছা, সো এখন আমি তোমাদেরকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে এটা শেষ হয়ে গেল। আমরা এখন চতুর্থ অধ্যায়ে যে আমরা যে একটা দেখলাম, ওই যে আমাদের বিকেলে আমরা যেটা সমাধান করেছি সেটা একটু দেখি। বিকেলে আমরা কোনটা করেছিলাম? বিকেলে আমরা করেছিলাম চতুর্থ অধ্যায়ের এই চতুর্থ অধ্যায়ের এই টেবিলটা মনে আছে? এই টেবিলটা আমরা করেছিলাম। এই টেবিলটা আমরা একদম A to Z সমাধান করেছি, শুধুমাত্র এই লিস্টটা ছাড়া। আমরা এই টেবিলটা পুরোটা সমাধান করছি, জাস্ট এই লিস্টটা আমরা করতে পারি নাই সময়ের জন্য, মাগরিবের সময় হয়ে গেছিল যেহেতু, তখন আর করাই নাই। বলছে যে এই ক্লাসে তোমাদেরকে দেখাই দিব। তো আমি এখন এই ক্লাসে একটু দেখাই দেই। দেখো এখানে আছে ম্যাঙ্গো, বানানা, এগুলো দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আমরা একটু সমাধান করি। এগুলো যারা মিস করছো এই টেবিলটা অবশ্যই করবা, কারণ কি এখানে যা আছে এখান থেকে 100% শিওর থাকো একটা না একটা টপিক তোমার পরীক্ষা আসবেই। কেন? কারণ টেবিল আসার সম্ভাবনাই 99%। আচ্ছা, টেবিল যদি না আসে অ্যাটলিস্ট ছবি অ্যাড করার তো প্রশ্ন আসবে, যে দেখো ছবি কিভাবে যুক্ত করে সেটাও আজকের ক্লাসে পড়ানো হয়ে গেছে। এটাও যদি না আসে হাইপারলিংক তো আসবে, রেজাল্টে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাব, সেটাও আজকের ক্লাসে দেখানো হয়েছে। এই যে সাব ট্যাগের ব্যবহার দেখানো হয়েছে, সুপ ট্যাগের ব্যবহার দেখানো হয়েছে, যে উপরে যদি 2 থাকে, তারপরে আন্ডারলাইনের হিসাব দেখানো হয়েছে, তারপর হচ্ছে ডিলেট ট্যাগের কাজ দেখানো হয়েছে, বোল্ড ট্যাগের কাজ দেখানো হয়েছে, ইটালিক ট্যাগের কাজ দেখানো হয়েছে, রো স্প্যান, কল স্প্যান অ্যাট্রিবিউটটাও তোমাকে দেখানো হয়েছে, ক্যাপশন ট্যাগটাও দেখানো হয়েছে। এখন বাকি রইল লিস্ট, এই লিস্টটাও দেখাবো, পাশাপাশি হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এগুলো আজকে দেখাই ফেলবো। অর্থাৎ আমাদের আর অল্প একটা টপিক বাকি আছে, এই লিস্টটা দেখলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ। তাছাড়া লিস্টের ক এবং ক্ষয়ের জন্য তুমি কি পড়বা সেটাও তোমাকে এটার পরেই আমি বলে দিচ্ছি। তো চলো আমরা এটা একটু করে ফেলি, ম্যাঙ্গো, গ্রিন, রেড। ওকে, সো আমরা টেবিলটা লিস্টে এখানে একটু ড্র করে ফেলি। 1 নম্বরে দিয়ে ফেলি আমরা ম্যাঙ্গো, তারপরে হচ্ছে আমাদের সিতে আছে গ্রিন, সিতে আছে গ্রিন, GREEN, ডিতে আছে কি রেড। ওকে, 2 নম্বরে কি আছে? বানানা। ওকে, তারপরে 2 নম্বরে আমাদের এখানে এরকম চিহ্ন দিয়ে আছে গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটা একটু করার চেষ্টা করি। এই লিস্টটা আমরা এখন করব। এই লিস্টের মধ্যে তোমার সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তো এই লিস্টটা তুমি কোথায় করবা? ওই টেবিলের কোথায় করবা? ওই টেবিলের কোথায় তুমি এই লিস্টটা করবা? তার আগে আমি তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই লিস্টের কোড, এই টেবিলটার এই পুরোটার কোড কিন্তু তোমাকে আমি করে দিয়েছি, তুমি স্লাইডের মধ্যে পাবা। সেটা কোথায়? এই যে এখানে দেখো আমি করে দিয়েছি, সেটা তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি, এটা তুমি জুম করে নিলে দেখতে পারবা, সব একসাথে পাবা। ওকে, সো এটা কোডটা কোথায় করবা? এই কোডটা করবা ওই যে টিডির ভিতরে এফ লেখা ছিল সেই টিডির ভিতরে ওই লিস্টটা করে ফেলবা, শেষ, তাইলে হয়ে গেছে। আচ্ছা,
সো আসো এখন আমরা এটাতে একটু যাই। 1 2 হ্যাঁ ঠিক আছে। প্রথমেই আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এটা তো আমরা আশা করি সবাই চিনি। কেমনে চিনি? কারণ যদি 1 2 3 এভাবে সিরিয়ালে থাকে, বা এ বি সি এভাবে সিরিয়াল থাকে, বা এ বি সি এভাবে সিরিয়ালে থাকে, বা রোমান সংখ্যায় থাকে, বা বড় হাতের রোমান সংখ্যায় থাকে, তাহলে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। অথবা এরকম এক থেকে শুরু হইতে হবে এমন কোনো কথা নাই, যদি 4 5 6 থাকে সেটাও অর্ডার লিস্ট, যদি সি ডি ই থাকে তাও অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্থাৎ এরকম একটার পর একটা যদি সিকোয়েন্সিয়ালি থাকে তাহলে সেটা অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোনটা? আনঅর্ডার লিস্ট যদি এরকম বৃত্ত থাকে শুরুতে, অথবা এরকম বর্গ থাকে শুরুতে, অথবা এরকম বিন্দু টাইপের অর্থাৎ ডিস্ক, এটাকে বলা হয় ডিস্ক, এইরকম থাকে, তাহলে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা আমরা বুঝি, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, লিস্টের ক্ষেত্রে টাইপ হয়, আর এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপগুলো এরকম হয়। আনঅর্ডার লিস্টের টাইপ হচ্ছে এই তিনটা। এখন তুমি কোনো টাইপ টিপ লেখার দরকার নাই, কখন জানো? যখন তোমার অর্ডার লিস্টের মধ্যে এরকম 1 2 3 থাকবে, তখন তুমি কিচ্ছুই লেখা লাগবে না, তুমি জাস্ট অর্ডার লিস্ট লিখে নরমালি কোড করে ফেলবা, কোনো টাইপ লেখা লাগবে না। এটা দিলে হবে। কেন? কারণ 1 2 3 4 অটোমেটিক, অর্ডার লিস্ট লিখলেই সেটা 1 2 3 দিয়েই দেখায়। কিন্তু যদি এবিসি হয়, রোমান সংখ্যা হয়, ছোট হাতের এবিসি হয়, তখন কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে, তখন তোমার একটা জিনিস করা লাগবে, সেটা আমরা দেখব। আবার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি এরকম ডিস্ক আকারে থাকে, এগুলো যদি থাকে, তাহলে তোমার আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করলেই হবে, আর কিছু করা লাগবে না, কারণ আনঅর্ডার লিস্টে এটা অটোমেটিক হয়। কিন্তু যদি এরকম বৃত্ত বা এরকম স্কয়ার মানে বর্গ থাকে, তাহলে তোমার একটু চেঞ্জেস আসে। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই যে বিন্দু বিন্দু টাইপের, এগুলাকে বলা হয় কি? এগুলাকে বলা হয় ডিস্ক। লিখে রাখো, এগুলাকে বলা হয় ডিআইএসকে, ডিস্ক। আর এরকম বর্গাকৃতির যেগুলো, এগুলোকে বলা হয় স্কয়ার, এস কিউ ইউ এ আর, স্কয়ার। আর এরকম আমাদের যদি বৃত্ত টাইপের থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সার্কেল, সিআইআর সিএলই। এগুলো রেখে রাখো, এই তিনটা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তিনটা, ডিস্ক, স্কয়ার এবং সার্কেল। ওকে, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন আসো আমরা ওই লিস্টটা করার চেষ্টা করি। আমরা যা বুঝার অনেক কিছু বুঝে ফেলছি। প্রথমেই ভাই এখানে কয়টা লিস্ট আছে? এখানে লিস্ট আছে কিন্তু তিনটা। এটা একটা নেস্টেড লিস্ট, কারণ লিস্টের ভিতরে লিস্ট থাকলে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। ভাই তিনটা কি কি? এই যে দেখো, একটা লিস্ট হচ্ছে একদম বাম পাশ বরাবর, দেখো, 1 এ ম্যাঙ্গো, 2 এ ব্যানানা, এটা হচ্ছে একটা লিস্ট। এই লিস্টটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, কারণ 1 2 দিয়ে আছে, 1 2 দিয়ে থাকলে বা এবিসিডি থাকলে, রোমান সংখ্যা থাকলে অর্ডার লিস্ট। তাহলে একটা অর্ডার লিস্ট আছে, ম্যাঙ্গো আর বানানা দাও আছে, ভেরি গুড। এরপরে আরো একটা লিস্ট আছে, দেখো, সি তে গ্রিন, ডি তে রেড, গ্রিন আর রেড, এটা আরেকটা লিস্ট, এটাও অর্ডার লিস্ট, যেহেতু সি ডি, সি এর পরে ডি আসছে, অর্ডার লিস্ট। এরপরে আরেকটা লিস্ট আছে গ্রিন ইয়েলো, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, কারণ এখানে বৃত্ত দেওয়া আছে, বৃত্ত দেওয়া থাকলে সেটা কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাঙ্গো, ব্যানানা এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, গ্রিন রেড এটাও অর্ডার লিস্ট, গ্রিন ইয়েলো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তবে এই অর্ডার লিস্টে একটু কেমন জানি দেখতে, এ থেকে শুরু না হয় সি থেকে শুরু হয়েছে, সেটাও আমরা আজকে দেখে ফেলবো। এখন ভাই শুরু করব আমি কোত্থেকে? শুরু করব আমি একদম বাম পাশ থেকে। বাম পাশে যে লিস্টটা আছে, বলতো বাম পাশে কোন লিস্ট আছে? বাম পাশে আছে এই যে ম্যাঙ্গো আর বানানা যে লিস্ট, অর্ডার লিস্ট আছে। তাহলে আমি এখানে অর্ডার লিস্ট শুরু করবো। তাহলে অর্ডার লিস্ট শুরু করার ট্যাগ কি? ও এল ট্যাগ। ও এল ট্যাগ দিয়ে আমরা অর্ডার লিস্টটা লিখবো। তার পরবর্তীতে এই অর্ডার লিস্টটা ওএল ট্যাগ দিয়ে লিখবো। ওএল ট্যাগটা আমি এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ওএল ট্যাগটা ক্লোজ করে দিলাম। যদি তুমি এখন ক্লোজ করবা না, কারণ তুমি জানো না কোথায় শেষ হবে, লাস্টে শেষ করবা। তো এখন এই অর্ডার লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে? এই অর্ডার লিস্টের আইটেম কয়টা? দুইটা আইটেম। একটা আইটেম হচ্ছে ম্যাঙ্গো আর একটা আইটেম হচ্ছে ব্যানানা। আমরা প্রথম যে অর্ডার লিস্টটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একদম বাম পাশের অর্ডার লিস্টটা, ম্যাঙ্গো আর ব্যানানা, এই দুইটা অর্ডার লিস্ট আছে। তাহলে এখন আমার এই দুইটা, একটা অর্ডার লিস্ট আছে এখানে ম্যাঙ্গো আর বানানা, বাম পাশে যে অর্ডার লিস্টটা, এখানে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে বানানা। তাহলে এই দুইটা আইটেম আমরা লিখে ফেলি। একটা হবে এল আই, লিস্ট আইটেম, এখানে আমরা লিখবো কি? ম্যাঙ্গো। এই লিস্ট আইটেমটা আমি এখানে ক্লোজ করে দিলাম। আরেকটা লিস্ট আইটেম আমি এখানে লিখি, যে লিস্ট আইটেমটা কি? এখানের মধ্যে কি থাকবে? বানানা। এই লিস্ট আইটেমটাও আমি এখানে ক্লোজ করে দিলাম। তাহলে দুইটা আইটেম লেখা হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাই এগুলো যে 1 2 দিয়ে লেখা, আমার কি কিছু লিখতে হবে? না। মনে করো এগুলো যদি 1 2 না হয়ে এখানে যদি থাকতো, মনে করো যে রোমান সংখ্যায়
1 2, তাহলে কিন্তু আমার লিখতে হবে। কেন? কারণ রোমান সংখ্যার 1 2 অটোমেটিক আসে না। তাহলে কি এই অর্ডার লিস্টের মধ্যে রোমান সংখ্যার 1 2, এই জন্য এই অর্ডার লিস্ট যেখানে শুরু হয়েছে সেখানে তোমার কি লিখে দিতে হবে জানো? টাইপ, এই টাইপ কথাটা লিখে দিতে হবে ইকুয়াল ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে এটা যেহেতু ছোট হাতের রোমান সংখ্যা, ছোট হাতের আই দিয়ে দিতে হবে, শেষ। তাহলে এখন এটা এরকম ভাবে দেখাবে। যদি এখানে এরকম না থেকে যদি এখানে এ বি থাকতো, এ বি থাকতো তাহলে কিন্তু তোমরা জানো, মনে করো এখানে যদি এ, এখানে যদি বি থাকতো, তাহলে তুমি টাইপের মধ্যে কি, যেহেতু বড় হাতের এ বি দেওয়া, তুমি জাস্ট এখানে বড় হাতের এ লিখে দিলেই হবে। এই ম্যাঙ্গোর আগে বড় হাতের এ দেখাবে, বেনান হাতের বড় হাতের বি দেখাবে, এরকম দেখাবে। এখন আমাদের প্রশ্নের মধ্যে এখানে শুধু 1 2 দেওয়া, কি দেওয়া আছে? 1 এবং 2। তাহলে এখন আমি কি করব ভাইয়া? এখন কিছুই না, তুমি কিছুই লেখার দরকার নেই। যদি তোমার লিখতে খুবই খায়েশ হয়, না ভাই আমি না লিখলে আমার ভালোই লাগবে না, মন থেকে শান্তি আসবে না, তাহলে সেক্ষেত্রে তুমি টাইপ ইকুয়াল 1 লিখে দিতে পারো। এখন কথা হচ্ছে ভাই কেন লিখবো না? কারণ তুমি যদি এই টাইপটা না লেখো তাহলে সেটা অটোমেটিক 1 2 দেখায়। এবিসি হলে তোমার লেখা লাগে, রোমান সংখ্যা হলে তোমার লেখা লাগে, কিন্তু 1 2 হলে লেখার দরকার পড়ে না, কারণ এটা অটোমেটিক 1 2 এ লেখে অর্ডার লিস্ট। আচ্ছা, এতটুকু বুঝলাম ভাই, ঠিক আছে, বহুত কাহিনী হয়েছে এই লিস্টটা নিয়ে। এবার এই লিস্টের কাছে আসেন। আচ্ছা, এই লিস্টটা কার ভিতরে ঢুকে আছে এটা আমাদের এখন বুঝতে হবে। এই লিস্টটা কার ভিতরে ঢুকে আছে সেই জিনিসটা আমাদের এখন একটু বোঝা দরকার। ওকে, এই লিস্টটা কার মধ্যে ঢুকে আছে সেটা আমরা যদি একটু বুঝি। এই লিস্টটা হচ্ছে ম্যাঙ্গো, এটার মধ্যে আছে। কারণ ম্যাঙ্গোর কালার কি হবে, গ্রিন নাকি রেড, এটা বোঝানোর জন্য এই লিস্টটা আছে। এই যে ম্যাঙ্গোর মধ্যে ম্যাঙ্গো হয় গ্রিন হবে, না হয় রেড হবে, এরকম আর কি বোঝানোর জন্য, মানে ম্যাঙ্গোর ভিতরে এই লিস্টটা আছে। তো ম্যাঙ্গো কি আমি এখানে শেষ করে দিলাম না লিস্ট আইটেম? নো, এখন আর শেষ করা যাবে না। এখন তুমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লিস্ট আইটেমটা এখানে, এই লিস্ট আইটেমটা তুমি এখানে ক্লোজ করবা না, কারণ এই ম্যাঙ্গোর ভিতরে আরেকটা নতুন লিস্ট ঢুকবে। সো এই দেখো আমি এখানে এই লিস্ট আইটেমটা আমি এখানে ক্লোজ করতেছি না, ঠিক আছে? তো এই ম্যাঙ্গোর লিস্ট আইটেমটা এই যে আমি নিচে এখানে রেখে দিচ্ছি, কারণ এর ভিতরে এখন আরেকটা নতুন লিস্ট আসবে। ওকে, ভালো করে খেয়াল করো আমি কি করছি, আবারও দেখাচ্ছি। এই যে লিস্ট আইটেমটা আছে, এই যে লিস্ট আইটেমটা আছে, এটা আমি ম্যাঙ্গো এখানে যদি দেই তাহলে কিন্তু ম্যাঙ্গো শেষ, ম্যাঙ্গো ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাঙ্গো কি আসলে ক্লোজ না, ম্যাঙ্গোর পরে নতুন আরেকটা লিস্ট আছে, তার মানে ম্যাঙ্গোকে এটা দিয়ে ক্লোজ করা যাবে না। এটা আমি নিচে রাখলাম, এখানে আরেকটা নতুন লিস্ট আমরা ড্র করি। সেই লিস্টটা কি, এটা হচ্ছে আরেকটা অর্ডার লিস্ট। দেখো সি আর ডি দেওয়া আছে, তাহলে এখানে আমি একটা অর্ডার লিস্ট লিখলাম, ঠিক আছে? অর্ডার লিস্ট। এরপরে এই অর্ডার লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে? দুইটা, গ্রিন আর রেড। তার মানে একটা লিস্ট আইটেম এখানে হচ্ছে আমাদের গ্রিন হবে, গ্রিন লিস্ট আইটেম ক্লোজ। আরেকটা লিস্ট আইটেম এখানে আমাদের রেড হবে, রেড, এই লিস্ট আইটেমও কি ক্লোজ। তারপরে আমাদের এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে, এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম। এরপর সর্বশেষ হচ্ছে আমাদের এই লিস্ট আইটেমটা ক্লোজ হবে। ওকে, দেখো এখন ঠিক আছে। এই যে দেখো এই ম্যাঙ্গোর লিস্ট কিন্তু এখানে আমি শেষ করি না, এই লিস্ট আইটেম এখানে শেষ না করে যে লাস্টে শেষ করছি, আর এর মধ্যে আমি একটা অর্ডার লিস্ট ঢুকাই দিছি। এখন কথা হচ্ছে ভাই এটা তো সিডি দিয়ে শুরু, সো আপনি যেহেতু অর্ডার লিস্ট লিখছেন এটা সিডি এর জন্য আপনার চেঞ্জ করতে হবে। ইয়েস, যেহেতু এটা অর্ডার লিস্ট, তবে এটা টাইপ হবে এবিসি টাইপের, এজন্য তুমি এখানে টাইপ লিখে দিবা, টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে এ লিখে দিবা। এ লিখে দেওয়া মানে কি জানো? এ লিখে দেওয়া মানে হচ্ছে বড় হাতের এ বি সি ডি, এইরকম টাইপের হচ্ছে আমার এগুলো এখানে থাকবে। আসলে তো এই যে সিডি এগুলো কিন্তু এ বি সি ডি টাইপেরই অ্যালফাবেট, বড় হাতের অ্যালফাবেট হলে আমরা অবশ্যই বড় হাতের এ দিতে হবে। এখন সমস্যা হচ্ছে ভাই এখানে তো এ থেকে শুরু না, সি থেকে শুরু, তাহলে কি করব? যদি এ থেকে শুরু হইতো তাহলে আর কিচ্ছু করা লাগতো না, টাইপ ইকুয়াল টু এ লিখে দিছিস, ডান। কিন্তু এখন এটা শুরু হচ্ছে সি থেকে। এখন বলো তো সি কত নাম্বারে? এ বি সি, 3 নম্বরে হচ্ছে আমাদের সি। তো যেহেতু 3 নম্বরে সি, তো সেহেতু তুমি টাইপ এ লেখার পরে একটা স্পেস দিয়ে তুমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখবে যার নাম হচ্ছে স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে তুমি 3 বসাই দিবা। ডাবল কোটেশনের মধ্যে কি বসাই দিবা? 3 বসাই দিবা, তাহলেই হয়ে গেছে। তাহলে হয়ে গেছে, কারণ কি আমার হবে এ বি সি ডি টাইপের লিস্ট এবং সেটা শুরু হবে 3 নাম্বার থেকে। তুমি আবার সি নাম্বার লিখে দিও না, স্টার্ট সি লিখে দিও না। স্টার্টের ভ্যালু সবসময় নাম্বার নিউমেরিক হবে, তার মানে স্টার্টের ভ্যালু আমি যেহেতু 3 দিয়েছি মানে এ বি সি, সি থেকে শুরু হবে আমাদের, তার মানে শুরু হবে সি থেকে এবং লাস্টের পরেরটা হবে ডি। তার মানে এই যে আমাদের গ্রিন, এই গ্রিনটা হচ্ছে আমাদের সি আর রেডটা হবে আমাদের ডি।
তো এটা একটু বোঝার ছিল, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আসো এবার আমরা বানানার কাছে চলে যাই, ঠিক আছে? এই নানা কি করছে একটু দেখি। সো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বানানার লিস্টটাকে এখানে শেষ করে দিব না, কারণ বানানার লিস্টের মধ্যে আমাদের আরেকটা লিস্ট আছে, বানানার ভিতরে আরেকটা লিস্ট আছে। দ্যাটস ওয়াই তুমি এই বানানাকে এখানে শেষ করতে পারো না, তুমি এই বানানাকে কোথায় নিয়ে যাবা? এই বানানার ভিতরে আমরা নতুন আরেকটা লিস্ট করব। এই বানানার ভিতরে আরেকটা লিস্ট করব। এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? যেহেতু বৃত্ত দিয়ে আছে, এটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল ট্যাগ। সো এই যে ইউএল ট্যাগ দিলাম, ইউএল ট্যাগটা ক্লোজ করলাম। এই ইউএল ট্যাগের মধ্যে দুইটা আইটেম আছে। একটা লিস্ট আইটেম কি গ্রিন, GREEN, গ্রিন একটা লিস্ট আইটেম। আরেকটা লিস্ট আইটেম কি বলতো? আরেকটা যে লিস্ট আইটেম আছে সেটা হচ্ছে ইয়োলো, YELLOW, ইয়োলো আরেকটা লিস্ট আইটেম। তাহলে গ্রিন আর ইয়োলো দুইটা লিস্ট আইটেম। এখন এই দুইটা লিস্ট আইটেম লিখলাম, বাট আমরা আনঅর্ডার লিস্টে যদি কোনো টাইপ না দেই তাহলে সেটা হচ্ছে এরকম ডিস্ক আকারে আসে, ডিস্ক আকারে। বাট এখন আমাদের এখানে তো ডিস্ক না ভাইয়া, আমাদের এখানে হচ্ছে সার্কেল। এই জন্য তোমার এই আনঅর্ডার লিস্টে লিখে দিতে হবে টাইপ সার্কেল। তো তুমি এখানে লিখে দিবা যে টাইপটা হচ্ছে কি, ডাবল কোটেশনের মধ্যে লিখে দিবা CIRCLE, সার্কেল। টাইপটা হচ্ছে আমাদের সার্কেল। শেষ আমাদের এই আনঅর্ডার লিস্টের কাজটা শেষ। এবার তুমি এই আনঅর্ডার লিস্টটাকে ওই যে টেবিলের যে টিডি ছিল সেই টিডির মাঝখানে এই কোডটা দিয়ে দিবে, আর কিচ্ছু না। এই কোডটাই দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো, আমাদের স্লাইডের মধ্যে কোডটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া আছে। তুমি কোডটা এখান থেকে দেখে করে ফেলো, তাইলে হবে। বলো আনঅর্ডার লিস্টটা বুঝতে পেরেছো কিনা? এরপরে আমরা চতুর্থ অধ্যায়ের যে ক খ আছে সেগুলো আমরা দেখবো। তোমরা ক খতে একটু অনেকেই দুর্বল, সে ক খ দুর্বলতা কাটানোর জন্য আমরা এখন একটু চতুর্থ অধ্যায়ের ক খ দেখবো। বর্গ হলে স্কয়ার হবে, বর্গ হলে স্কয়ার হবে। ওয়েল টেক ক্লোজ করতে হবে না? ওয়েল ক্লোজ করি নাই? এই যে ওয়েল তো ক্লোজ করলাম ভাইয়া, এই যে ওয়েল শুরু করলাম, এই যে ওয়েল ক্লোজ করলাম, অর্ডার লিস্ট ক্লোজ করছি তো। এই যে আর এটা হচ্ছে মেইন অর্ডার লিস্টে, যেখানে ক্লোজ করলাম শুরুর অর্ডার লিস্ট। আচ্ছা ভাইয়া ডিএল ডিডি ট্যাগগুলো একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, এটা যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে যেহেতু বলতেছো আমি এটা করাই দিচ্ছি। দেখো ডিএল আরেকটা ট্যাগ আছে, আমরা তো আরেকটা লিস্ট আছে, আমরা তো শুধু অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টই বেশিরভাগ আমরা জেনে থাকি, তাই না? কিন্তু আরো একটা লিস্ট আছে যেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট বা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট, ঠিক আছে? হ্যাঁ, বর্গ যদি ভরাট করা থাকে সেটার জন্য কিছু লেখার দরকার নাই, শুধু আনঅর্ডার লিস্ট লিখলেই সেটা চলে আসবে। তবে তুমি যদি লিখতে চাও তাহলে টাইপ ইকুয়াল টু ডিস্ক বলে দিয়েছিলাম কিন্তু, আর যদি বর্গ হয় স্কয়ার, আর গোল হলে সার্কেল। ওকে, এখন আসো, এখন আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ডেসক্রিপশন লিস্টটা আসলে কি। এটা আসলে লিস্টটা দেখতে এরকম হয়, মনে করো এখানে লেখা আছে যে টি, চা, ঠিক আছে? এরপরে এই টিটা আসলে কেমন, এটা হচ্ছে হট ড্রিঙ্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে মনে করো এখানে দিলাম আমরা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্ক, এরকম টাইপের লিখে দিলাম। অর্থাৎ এই মিল্ক হচ্ছে ঠান্ডা পানীয়, টি হচ্ছে গরম পানীয়, এরকম। তাহলে এখানে এই লিস্টের আগে কিন্তু 1 2ও নাই, বা স্কয়ারও নাই, ডিস্কও নাই, সার্কেলও নাই, এরকম টাইপের যে লিস্টগুলা এগুলাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। অর্থাৎ টি জিনিসটা আসলে কি সে সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে, মিল্ক জিনিসটা আসলে কি সে সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে, এগুলোকে বলা হয় ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টের আমাদের শুরু করতে হবে ডিএল ট্যাগ দ্বারা, তার মানে ডিএল ট্যাগ দ্বারা ডেফিনেশন লিস্ট শুরু হবে। এই যে ডিএল ট্যাগ দিয়ে আমি ক্লোজ করে দিলাম ডেফিনেশন লিস্ট। অর্ডার লিস্ট ওএল, আনঅর্ডার লিস্ট ইউএল, ডেফিনেশন লিস্ট ডিএল। এখন এই ডেফিনেশন লিস্টে
দুইটা টার্ম আছে এখানে, এই যে এই মানে দুইটা আইটেম আছে এখানে, এই যে এটা হচ্ছে একটা আর এইটা হচ্ছে একটা, ঠিক আছে, এই দুই লাইন মিলে একটা আর এই দুই লাইন মিলে একটা। তো এখানে যেটা মেইন পয়েন্ট, এই যে চা বা টি, এটাকে বলা হয় ডেফিনেশন টার্ম, এটা হচ্ছে মেইন টার্ম এই ঘরের জন্য, এই যে এই দুইটা লাইনের জন্য এটা হচ্ছে টার্ম। এই জন্য এখানে তোমার একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ডিটি ট্যাগ, ডেফিনেশন টার্ম। তো এই টার্মটা কি? টি। তো তুমি এখানে টি লিখে দাও, টি, ডেফিনেশন টার্মটা তুমি এখানে ক্লোজ করে দাও, শেষ। তাহলে টিটা আমাদের লেখা হয়ে গেছে। এরপরে আসো, এই চাটা কেমন? হট ড্রিঙ্ক। এটাকে বলা হয় ডেফিনেশন ডেসক্রিপশন, অর্থাৎ এটার বর্ণনা এখানে দেওয়া আছে টিটা কেমন, এই জন্য এখানে ট্যাগ হবে ডিডি ট্যাগ, ডেফিনেশনের এই টার্মটার ডেসক্রিপশন দেওয়া আছে। তো ডিডির মধ্যে তুমি লিখে দিবা হট ড্রিঙ্ক, শেষ। এবার তুমি এই ডিডিটা ক্লোজ করে দাও, শেষ। এটা হয়ে গেছে। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, এখানে এই মিল্ক, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম। তার মানে আমি এখন একটা ডিটির মধ্যে, ডেফিনেশন টার্মের মধ্যে আমি লিখে দিব MILK, মিল্ক। তারপরে হচ্ছে এই ডেফিনেশন টার্মটা আমি ক্লোজ করে দিলাম। তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন ডেসক্রিপশন, সেখানে আমি লিখে দিলাম কোল্ড ড্রিঙ্ক, শেষ। ডেফিনেশন ডেসক্রিপশন আমি এখানে লিখে দিলাম, শেষ। এটাই হচ্ছে আমাদের তোমার এটাকে কি বলা হয়? ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট। এবার আসো, H1 ট্যাগের কথা বলতে ভুলে গেছি, যদি তোমরা এটা জানো। H1 এগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মোট 6টা, H1 থেকে H6 পর্যন্ত। সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ H6। H1 এর মধ্যে তুমি যে লেখাটা লিখবা সেটা অনেক বড় আকারে দেখাবে, হেডিং এর মতো বড় হেডিং, আর H6 এর মধ্যে যেটা লিখবে সেটা সবচেয়ে ছোট। এরপর আরেকটা লিখলে আরেকটু ছোট, এরপর আরেকটা লিখলে আরেকটু ছোট, এরকম ভাবে দেখাবে। এটা হচ্ছে আর কি কথা। আচ্ছা, এবার আসো, এটা বুঝার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমাদের কিছু কখ আছে, কখগুলো একটু আলোচনা করে ফেলি। দেখো, ক নাম্বার, ওয়েবসাইট ও ওয়েব পেজ আজকের স্লাইডে পড়ানো হয়েছে। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সংবলিত থাকে। তারপরে হচ্ছে ওয়েবসাইট হচ্ছে কি, একই ডোমেইনের অন্তর্গত অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে আমাদের ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এক প্রকারের টুল যেখানে ওয়েবের অজস্র সার্ভার থেকে আমাদের সার্চকৃত জিনিস খুঁজে নিয়ে আসা হয়। এটা সঙ্গে সুন্দরভাবে আমাদের স্লাইডে দেওয়া আছে। হাইপারলিংক কি? হাইপারলিংক হচ্ছে এক পেজের সাথে আরেক পেজের সংযুক্তকরণ, ঠিক আছে। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যা একটা ওয়েবসাইটের স্বতন্ত্র অ্যাড্রেস। ডোমেন নেম কি? ডোমেন নেমও ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। এই ডোমেন নেম এক একটা ওয়েবসাইটের জন্য এক একটাই থাকে, একই নাম একাধিক ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ডায়নামিক ওয়েবসাইট কি? যে ওয়েবসাইটের কন্টেন্ট অনির্দিষ্ট এবং পরিবর্তনশীল তাকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। ওয়্যারফ্রেম কি? ওয়েবসাইট ডিজাইন করার জন্য, এগুলো যে আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি কারণ হচ্ছে এগুলো স্লাইডে আছে, তোমরা এগুলো পেয়ে যাবে। তোমাদের এগুলো পড়াইছে আজকে ক্লাসে, আজকে শুরুর দিকে আমরা প্রথম ক্লাসে আমরা এগুলো পড়ছিলাম। ওয়্যারফ্রেম কি? ওয়্যারফ্রেমটা হচ্ছে কি, ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে খাতা কলমের মধ্যে এটার একটা ডিজাইন করা হয়, ঠিক আছে। একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, ডেভেলপ করার ক্ষেত্রে এই ডিজাইন প্রথমে খাতা কলমে করা হয়, সেই ডিজাইনটাকে বলা হবে কি, ওয়্যারফ্রেম। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা কম্পিউটার বা ডিভাইস একটা ইউনিক আইডেন্টিটি থাকে, সেই আইডেন্টিটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, যেমন মজিলা ফায়ারফক্স, ক্রোম ইত্যাদি। এইচটিটিপি, এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। তারপরে এই যে ওয়েব পোর্টাল, HRBR ট্যাগ, এগুলো সব তোমরা জানো, ঠিক আছে। ওয়েব পোর্টাল হচ্ছে যেখানে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন, কি হয়েছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? ওয়েব পোর্টালে। আচ্ছা, ওয়েব পোর্টাল হলো আমাদের এক ধরনের ওয়েবসাইট যেখানে মনে করো ওই ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের, যেমন
হয়তো মনে করো আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে খেলার খবর পাচ্ছি, অন্য আরেকটা ওয়েবসাইটের খবর। মনে করো আমি এমন একটা পেজে ঢুকলাম যেখানে সময় সংবাদ আছে, তারপরে হচ্ছে 71 নিউজ আছে, তারপরে হচ্ছে দেশ সংবাদ আছে, তারপরে 21 টেলিভিশন আছে, মাছরাঙ্গা টেলিভিশন, সব নিউজ, প্রথম আলো, কালের কণ্ঠ, সব নিউজ আমি পাচ্ছি ওইখানের মধ্যে, ঠিক আছে, সব টাইপের নিউজ। তাহলে যে ওই ধরনের ওয়েবসাইটকে বলবো আমরা কি, ওয়েব পোর্টাল। এইচআর বিআর ট্যাগ কি, এইচআর হচ্ছে হরিজন্টাল রুল ট্যাগ, বিআর হচ্ছে ব্রেক ট্যাগ, ঠিক আছে, লাইন ব্রেক করার জন্য ট্যাগ। এগুলো হচ্ছে এমটি ট্যাগ। ট্যাগ বা এলিমেন্ট কি, এইচটিএমএল এর প্রত্যেকটা এলিমেন্ট লেখার জন্য আমাদের যে সিনট্যাক্সটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগ বা এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। সেল স্পেসিং বা সেল প্যাডিং কি, সেল স্পেসিং বা সেল প্যাডিংটা আমি যদি একটু বুঝাই, সেটা হচ্ছে যখন আমরা টেবিল ড্র করি, এটা যদি একটা টেবিল হয়, এই যে এটা যদি একটা টেবিল হয়, এই টেবিলে এই যে এই সেল থেকে এই সেলের মধ্যে দূরত্বটা কতটুকু, সেটাকে বলা হবে সেল স্পেসিং। যদি স্পেসিংটা আমি একটু বাড়াই, তাহলে এই সেল স্পেসিং বাড়ালে কেমন দেখতে কেমন দেখা যাবে জানো, এই যে এরকম, দেখো দুইটার মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই যে এটা আর এটার মাঝখানে যদি এখানে কোনো গ্যাপ নাই, এখানে একটা গ্যাপ হয়ে গেছে। সেল স্পেসিং এর মান যদি বাড়াইতে থাকো তাহলে এটা গ্যাপ হবে। অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয়, একটা থেকে আরেকটা দূরত্বটাকে বলা হবে কি, সেল স্পেসিং। আর সেল প্যাডিং কি, একটা সেলের মধ্যে কতটুক জায়গা থাকবে। মনে করো এখানে আমি লিখলাম এইচ, এই এইচ মনে করো এইচপি এরকম কিছু একটা লিখলাম, তাহলে দেখো এইচ থেকে উপরে কতটুকু অংশ খালি আছে, ডানে কতটুকু অংশ খালি আছে, নিচে কতটুকু, বামে কতটুকু, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের সেল প্যাডিং। এই যে চারপাশে জায়গা কতটুকু, যদি তুমি সেল প্যাডিং বাড়াও তাহলে জিনিসটা দেখতে কেমন দেখা যাবে জানো, এই যে দেখো এখন হবে এইচপি, এখন দেখো উপরে জায়গা বেশি, নিচে বেশি, সাইডে বামে ডানে সব জায়গায় বেশি, এটা হচ্ছে সেল প্যাডিং, ঠিক আছে। সেল স্পেসিং সেল প্যাডিংটা বুঝতে পেরেছো। আর এসটিএমএল সিনট্যাক্সটা কি, এসটিএমএল ভাষায় কোড করতে গেলে এসটিএমএল এর কিওয়ার্ডগুলো লেখার কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলা মেনে সেই রীতিনীতিগুলাকে বলা হয় এসটিএমএল সিনট্যাক্স, ঠিক আছে। সো আমরা জ্ঞানমূলকগুলো বুঝতে পেরেছিলাম, এবার অনুধাবনে আসি। এসটিএমএল ব্যবহারের সুবিধা, এসটিএমএল হচ্ছে ওয়েবসাইটের কাঠামো গঠন করে, এটা একদম সহজ একটা ল্যাঙ্গুয়েজ, কেস সেনসিটিভ নয় এই ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ না কেন সেটা আমি যদি একটু বলি, যে 10 নম্বরে বলা আছে এসটিএমএল কেস সেনসিটিভ ভাষা নয়। অর্থাৎ মনে করো একটা পি ট্যাগ আমরা কিন্তু নরমালি ছোট হাতের পি দিয়ে লিখি, তুমি যদি এখানে বড় হাতের পিও লেখো তাহলে তোমার ওয়েবসাইটে কোনো ভুল ধরবে না, কোডে কোনো ভুল হবে না। তো যদি ভুল ধরতো তাহলে কেস সেনসিটিভ, অর্থাৎ বড় হাতের জায়গায় ছোট হাতের দেওয়া যাবে না, ছোট হাতের জায়গায় বড় হাতের দেওয়া যাবে না, সেটাকে বলে কেস সেনসিটিভ ভাষা আর কি। তার মানে এসটিএমএল কেস সেনসিটিভ ভাষা নয়, আর এটা সহজেই আমরা ডেভেলপ করতে পারি, এটা দ্বারা কোড সহজে ডেভেলপ করা যায়, এই জন্য এটা সুবিধা। ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক নির্ধারণ করো। ওয়েব পেজ হচ্ছে বিভিন্ন তথ্য সংবলিত থাকে একটা ওয়েব ডকুমেন্ট, যেখানে ছবি, অডিও, ভিডিও এগুলো থাকে। এই ওয়েব পেজ দেখতে হলে আমাদের ওয়েব ব্রাউজারের সহায়তা নিতে হয়। ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সেই ওয়েব পেজগুলো দেখতে পারি। যেমন তুমি ফেসবুক, গুগল বা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো যদি ব্রাউজার না থাকতো তুমি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সহজে দেখতে পারতা না। আচ্ছা, হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর গুরুত্বপূর্ণ একটা ধাপ। ইয়েস, ওয়েবসাইটকে পাবলিশ করতে হলে হোস্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, এটা কিন্তু আমরা সবাই জানি। কিভাবে গুরুত্বপূর্ণ ধাপ? কারণ এই হোস্টিংটা হচ্ছে প্রথমেই তোমার ওয়েবসাইটকে একটা সার্ভারের মধ্যে রাখা, এটাই হচ্ছে হোস্টিং। তাহলে একটা সার্ভারের মধ্যে না রাখলে তো এটাকে পাবলিশ করা যাবে না, তার মানে একটা সার্ভারে রেখে তারপরে এটাকে হচ্ছে পাবলিশ করতে হয়। তার মানে পাবলিশিং এর জন্য অবশ্যই হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার সুবিধাজনক কেন? অবশ্যই আইপি অ্যাড্রেস একটা নাম্বার টাইপের ভ্যালু বা নিউমেরিক ভ্যালু, যেটা মনে রাখা কষ্টসাধ্য। অন্যদিকে ডোমেন নেম হচ্ছে আমাদের হচ্ছে অ্যালফাবেটিক্যালি হচ্ছে এটা আমরা ব্যবহার করি, এই নামগুলো মনে রাখা আমাদের জন্য সহজ, সেই জন্য আমরা বলবো যে ডোমেন নেম ব্যবহার করা সহজ। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেসের ঠিকানা হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ। ইয়েস, ডোমেন নেমের গাণিতিক রূপ। যেমন একটা ডোমেন, আমরা ডোমেন আর আইপি অ্যাড্রেস যখন পড়াইছি তখন ডিটেইলসে বলে দিয়েছি যে ডোমেন আর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ডোমেন নেম যদি হয় www.facebook.com, কিন্তু আসলে এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1 এরকম টাইপের। তো সেক্ষেত্রে আমাদের ডোমেন নেমটা ব্যবহার করা সুবিধাজনক। আর ডোমেন নেমের গাণিতিক রূপটা হচ্ছে এই যে 192.168, তার মানে এটাই বলতেছে আইপি ঠিকানা হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ। এরপর হচ্ছে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, দুইটা সংজ্ঞা বলে দিয়েছে খুব ভালোভাবে, আমাদের স্লাইডেও আছে। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। অবশ্যই ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ওয়েবসাইট আমরা ব্রাউজ করি, আর সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের টুলস যার মাধ্যমে আমরা ওয়েব থেকে অজস্র তথ্যের মধ্য থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করি।
প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এটার কন্টেন্ট পরিবর্তনশীল, সময় সময় এটা আপডেট হয়, এটার পেজ ডাইনামিক্যালি বাড়ে, এটার মধ্যে ডাটাবেস কানেক্টেড থাকে, এই হিসাবে ডাইনামিক ওয়েবসাইটের হিসাব নিকাশ বলে দিবা। ইমেজ ও হাইপারলিংক ট্যাগ ব্যাখ্যা করো। ইমেজ ট্যাগ হচ্ছে ওয়েবসাইটে ছবি যুক্ত করতে হলে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি, যে ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে আইএমজি ট্যাগ, যে ট্যাগের সিনট্যাক্সটা কি আইএমজি ট্যাগ। এবং হাইপারলিংক হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজে সংযুক্ত করতে গেলে আমরা হাইপারলিংকটা ব্যবহার করে থাকি, আর এই হাইপারলিংক ট্যাগের জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস বলে দিয়েছে সাথে সাথে, এদের আবশ্যিক অ্যাট্রিবিউট, এদের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো ব্যবহার করতে হয়, নাহলে লাভ নাই। ইমেজ অ্যাড করতে গেলে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট। এরপর আমি এখানে ইমেজের নামটা দিয়ে দিই, তাই না? আর এ ট্যাগের মধ্যে হচ্ছে এইচআরইএফ, এই অ্যাট্রিবিউট, এখানের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিই। তাহলে এই এইচআরইএফ অ্যাট্রিবিউট, যেখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব, যেখানের মধ্যে যে লিঙ্কে আমি যেতে চাই। ওকে, প্রতিনিয়ত পরিবর্তন। আচ্ছা, তারপর হচ্ছে ডোমেন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করে। ইয়েস, একটা ডোমেন নেমের সাথে আরেকটা ডোমেন নেম মিলবে না, না হলে যেমন facebook.com লিখলে ফেসবুক আসতো না, অন্য কিছু চলে আসতে পারতো। এই জন্য একটা ডোমেন নেমের মধ্যে থেকে একটা ওয়েবসাইটেই আসবে, এবং এটা আমাদের দেখাশোনা করেন কে, ICANN নামক একটা প্রতিষ্ঠান। HTML কেস সেনসিটিভ ভাষা নয়, সেটা তো বললামই। আর স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্যটা, স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু আমাদের স্লাইডের মধ্যে সুন্দরভাবে বলে দেওয়া আছে। স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক, এটা কিন্তু আজকে ক্লাসে আমি পড়াই দিয়েছি, সো আবার রিপিট করছি না আমি, ঠিক আছে? শেষ, চতুর্থার্ধের ক খ শেষ। আচ্ছা, কলামকে রো, রোকে কলাম, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে একজন। আচ্ছা, আমি সেটা বলে দিচ্ছি। দেখো ভাইয়া, কলামকে রো, রোকে কলাম করার কোনো তোমার ভয় পাওয়ার কিছু নাই। দেখো, এখানে এরকম একটা প্রশ্ন এসেছিল বোর্ডে, সম্ভবত কুমিল্লা বোর্ডে। এখানে ছিল তোমার হচ্ছে সায়েন্স, এখানে ছিল কমার্স, এখানে ছিল আর্টস, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে সায়েন্সের দুটো সাবজেক্ট ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, আর এখানে ছিল কমার্সের মনে করো যে অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে মনে করো যে ম্যানেজমেন্ট, আর্টসের ছিল মনে করো যে হিস্ট্রি, আর একটা হচ্ছে মনে করো ইসলামিক হিস্ট্রি, এরকম। এখন এই টেবিলটা যদি তোমাকে গ নম্বরে বলছে যে এই টেবিলটা তুমি ড্র করো, এটার HTML কোডটা করো, তুমি এটা করে দিতে পারবা। ঘ নম্বর প্রশ্নে বলছে এই টেবিলটা রোকে কলাম এবং কলামকে রো করে HTML কোড লেখো। কিছুই না, তুমি জাস্ট এখানে যে কলামটা আছে এটাকে তুমি রো লিখবা, রোকে কলাম লিখবা। তাহলে তুমি রো থেকে শুরু করো, রোকে কলাম করো বা কলামকে রো করো, একই কথা। আমরা রোকে কলাম করি, রোকে কলাম করলে কলামকে রো করা হয়ে যাবে, একই কথা। দেখো, এখানে প্রথম রোতে কি আছে, সায়েন্স, কমার্স, আর্টস। তাহলে তুমি এখানে সায়েন্স, কমার্স, আর্টস এভাবে রোতে আছে, আমি এটাকে লম্বালম্বি ভাবে লিখবো। দেখো, সায়েন্স, কমার্স, আর্টস। এরপর দ্বিতীয় রোতে কি আছে, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি। তুমি এখানে লেখো ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি। তৃতীয় রোতে আছে কি, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্ট্রি। কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্ট্রি। শেষ, এটাকে এখন টেবিল বানাই ফেলো। এটার জন্য এবার HTML কোড করবা, শেষ। রোকে কলাম, কলামকে রো। আচ্ছা, PDF কোথায় পাবো? আচ্ছা, PDF তোমাদেরকে পোস্ট করে দেওয়া হবে, এডুকেশন ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে দেওয়া হবে, এবং আমাদের আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপটার মধ্যে সেই গ্রুপটা আমি তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি। দেখো, এই যে এডুকেশনের যে অফিসিয়াল গ্রুপটা, সেই গ্রুপে অবশ্যই সবাই যুক্ত হবা। দেখো, আমি আমার আইডি থেকে তোমাদেরকে গ্রুপটার নাম মেনশন করে দিয়েছি, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে। আরও একটা গ্রুপ আছে তোমাদের, দেখো, HSC 2024 ফাইনাল সাজেশন অ্যান্ড ক্লাস, এরকম নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাবা। তাছাড়া পেজ থেকেও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পেজ থেকেও দিয়ে দেওয়া হবে। আর গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে আমি এখন কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো, ক্লাসটা শেষ করে দিয়ে দেবো। হ্যাঁ, PDFটা এইভাবেই পাবা, ঠিক আছে? PDFটা পাবা। আমি যে দুটো গ্রুপের কথা বললাম, সেই দুটো গ্রুপে একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে?
এইচএসসি ফাইনাল সাজেশন অ্যান্ড ক্লাস ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর একটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে এডুকেশনের, সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে। আবারও দিয়ে দিই, অনেকে হয়তো বা পাচ্ছ না, কমেন্ট চলে গেছে উপরে। ভাইয়া আপনার নাম কি? আল্লাহ, নাম শোনা লাগবে না, ক্লাস করলে হচ্ছে, ঠিক আছে। টেলিগ্রামও দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, সো আমি আজকে আর তোমাদের হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রথম অধ্যায় আর চতুর্থ অধ্যায় থেকে, সেটা একটু বলো, এর পরবর্তী স্টেপ একটু পরে বলতেছি। ক্লাস কি শেষ স্যার? আচ্ছা, ক্লাস আবার কবে? ক্লাস হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস বলে দিচ্ছি ক্লাস কবে। দেখো আমাদের কিন্তু এখানে দেখো আমাদের পরবর্তী ক্লাসের রুটিনটা একটু দেখে নাও। সেটা হচ্ছে আগামীকাল, ঠিক আছে। আগামীকাল সকাল 11টা। এখানে আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি পড়বো, ঠিক আছে। সংখ্যা পদ্ধতির যত কিছু আছে সব কিছু আলোচনা করব, প্লাস সংখ্যা পদ্ধতির এমসিকিউ ওই ক্লাসে আলোচনা করব। এমসিকিউ আগে পড়ানোর থেকে আগে টপিকটা পড়িয়ে তারপর এমসিকিউ নিলে তোমাদের জন্য ভালো। তারপরে হচ্ছে সকাল 11টার পরে হচ্ছে বিকেল 3টা। বিকেল 3টায় তোমাদেরকে পড়াবো হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব, 3টা থেকে একসাথে শুরু করব, একদম মাগরিব পর্যন্ত চলতে থাকবে এটা। সেটা হচ্ছে মাঝখানে আসরের গ্যাপ পাবা একটা, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্লাস দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। এরপরে সন্ধ্যা 7টা এখানে আমরা পড়বো হচ্ছে সন্ধ্যা 7:30। এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইস আছে, তৃতীয় অধ্যায় আরেকটা অংশ আছে কিন্তু ডিজিটাল ডিভাইস, সেটা আমরা দেখব। ওকে, ডিজিটাল ডিভাইসটা আমরা দেখব। ওকে, এই ডিজিটাল ডিভাইস প্লাস বাকি যে সময়টা থাকবে, এটা খুব বেশি টাইম নিব না। বাকি যদি এখানে কোনো টপিক বাদ থাকে, কোনো এমসিকিউ যদি বাদ থাকে, যে এমসিকিউগুলো বাদ থাকবে সেগুলো হচ্ছে আমরা পড়বো ইনশাল্লাহ এই বাকি ক্লাসের মধ্যে। যদিও আমি এই যে পঞ্চম ও দ্বিতীয় অধ্যায় ক্লাসে এখানে কিছু এমসিকিউ পড়াই দেওয়ার চেষ্টা করব, আবার যদি এখানে শেষ না হয় তাহলে বাকি এমসিকিউগুলো এখানে শেষ করে দেবো, ঠিক আছে। এখানে আমাদের এমসিকিউগুলো অর্থাৎ তোমাদের সব সম্পূর্ণ সিলেবাসে শেষ করানো হবে, এটা হচ্ছে মেইন কথা। আর সাজেশন যেখানে স্লাইড যেখানে পাবা, পিডিএফ যেখানে পাবা, সেটা কিন্তু বলে দিছি কোথায় পাবা, ঠিক আছে। অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবো সবাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা ক্লাসটা শেষ করে দিব। না, উত্তরগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি। ক নাম্বার জ্ঞানমূলকের উত্তর তো স্লাইডে আছে, সবগুলো স্লাইডে দেখছো তোমরা, স্লাইডের মধ্যে কিন্তু জ্ঞানমূলকের উত্তর আছে। অনুধাবনের উত্তরগুলো তোমাকে একটু নিজে কষ্ট করে লিখে নিতে হবে, ঠিক আছে। এই যে এই জ্ঞানমূলকের যে উত্তরগুলো সেগুলো কিন্তু স্লাইডে আছে, দেখো জ্ঞানমূলকের উত্তরগুলো এই যে দেখো ওয়েব কি জিনিস, তারপরে হচ্ছে তোমার ওয়েব পেজ কাকে বলে, এখানে কিন্তু আছে, যে দেখো ওয়েব পেজ কাকে বলে। তার পরবর্তীতে হচ্ছে ওয়েব পেজের পরে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট কাকে বলে এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস কাকে বলে এখানে বলা আছে। তারপরে হচ্ছে ডোমেইন নেম কাকে বলে এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন কাকে বলে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এর সব কিছু এখানে ক নাম্বার পেয়ে যাবা। খ নাম্বার আমি যা বলে দিয়েছি এগুলো তুমি একটু নিজে লিখে নিতে হবে, ঠিক আছে।
অথবা তোমার কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে সেখানে তুমি দেখে হেল্প নিতে পারো, ঠিক আছে? সো কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আর অবশ্যই আগামী ক্লাসে তোমরা যুক্ত হয়ে যাবা। আগামী কালকের যে ক্লাসটা আছে সেই ক্লাসে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওই টাইমে আমরা খ নম্বরের সব উত্তর আমার কাছে আছে, সবাইকে হেল্প করতে পারো তুমি। পিডিএফ কোথায় পাবো? পেজে পাবা, গ্রুপে পাবা, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হবে। তাকবীর হোসেন, ভাল লাগে এই জন্য এখানে আসছি। হ্যাঁ ঠিক আছে, সিআরবি কন, কোনো সমস্যা নাই, ক্লাসটা করো মনোযোগ দিয়ে। ওকে ভাই, এখন তোমরা যে কাজ হবে আমি যেগুলো পড়াইছি, আর আরেকটা কথা বলে রাখি, এই যে চতুর্থ অধ্যায়ের প্রথম অধ্যায়, এই অধ্যায়ের যে এমসিকিউ গুলো করাছে এগুলো তো প্র্যাকটিস করবাই। তাছাড়া তুমি নিজে প্র্যাকটিস করার জন্য আমি কিছু এমসিকিউ দিয়ে দেবো, সেই এমসিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে? কখগুলো ভালো করে পড়ে নিবা, আমি যে কোডগুলো করাইছিলাম সেই কোডগুলো ভালোভাবে দেখে নিবা, সেই কোডগুলো করে নিবা, ওই টেবিলের কোডটা তুমি নিজে নিজে একবার করার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথম অধ্যায়ের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ক নাম্বার ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? ক খ গুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তো প্রথম আর চতুর্থ অধ্যায় আজকে রাতের মধ্যে শেষ করে ফেলো, এরপরে কালকে ইনশাল্লাহ আমরা সংখ্যা পদ্ধতি শুরু করব। তুমি দরকার হয় 11টায় ক্লাস, তো তুমি দরকার হয় সকালে সংখ্যা পদ্ধতিটা তুমি এখন প্রথম আর চতুর্থটা শেষ করে ফেলো ঘুমানোর আগে, আর কালকে সকালে হচ্ছে তুমি 11টার আগে তুমি সংখ্যা পদ্ধতিতে তুমি যতটুকু পারো শিখে নাও, এরপরে ক্লাসে এসে তোমার আরেকবার রিভিশন হবে, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।